ছাড়ুন, আপনি বলেছিলেন আমায় কিছু বলবেন না, এই জন্যই বলেছি। না হলে জীবনেও বলতাম না, কারণ আপনি আসলেই বাজ। প্লিজ ছেড়ে দিন এবারের মতো, আর জীবনেও আপনার সামনে আসবো না। আমার চকলেটের প্রমিস। রাত রাগী কণ্ঠেই বলে। আর যদি এসব বাজে কথা শুনি না, মুখে পার্মানেন্ট কস্টিপ লাগাবো। ডিসকাস্টিং একটা। রাত এটা বলেই জোরে সায়রার হাতটা ছিটকে সরিয়ে দেয়। বেডের কার্নিশের সাথে লেগে সায়রা হাতে ব্যথা পায়। রাত হন হন করে চলে যায়। সায়রা মুখ চেপে ধরে কান্না আটকায়। নিজেও রাতের পিছু পিছু গিয়ে কারে বসে। রাত গম্ভীরভাবেই কার ড্রাইভ করতে থাকে। সায়রা একটা ভেঙচি কেটে বাইরের দিকে তাকিয়ে থাকে। রাত আর চোখে কয়েকবার তাকায় সায়রার দিকে, তারপর একটা টিস্যু এগিয়ে দেয়। চোখ মুছো। সায়রা ভেঙচি কেটে টিস্যুটা নিয়ে নাক মুছে ফেলে। তারপর কি করেছে বুঝতেই জিহ্বায় কামড় দেয়। আস্তে আস্তে রাতের দিকে তাকাতেই দেখে রাত কিভাবে যেন তাকিয়ে আছে ওর দিকে। আমি তোমায় চোখ মোছার জন্য দিলাম, আর তুমি নাক মুছলে? ইচ্ছে করে করছো তাই না, আমায় ইনসাল্ট করার জন্য? সায়রা তৎক্ষণাৎ দুই পাশে মাথা ঝাঁকাতে থাকে, কাদো কাদো ফেস করে আবারও বলে, আমার আইসক্রিমের কসম, সেজন্য না। আমি সব সময় আগে নাক মুছি তো, এজন্যই মনে ছিল না। ক্রিং ক্রিং। শায়রা, এই শায়রা, দেখ তো কে এসেছে। আমি কিচেনে কাজ ফেলে কি যেতে পারি নাকি? দরজাটা খুলে দেখ কে এসেছে। সায়রা সামান নিয়ে সবে বেরিয়েছে। ওর মায়ের চিৎকার আর কলিং বেলের আওয়াজে দৌড়ে লিভিং রুমে আসে। ক্রিং ক্রিং। আরে আসছি তো বাবা। উফ, কে যে এভাবে এক নাগাড়ে দরজায় কলিং বেল বাজিয়ে যাচ্ছে। সায়রা বিড়বিড় করতে করতেই দরজাটা খুলে আর ভ্রু কুঁচকে তাকায়। দুজন মধ্যবয়স্ক মহিলা, দুজন মধ্যবয়স্ক পুরুষ আর একটা ওর বয়সী বা আরেকটু ছোট মেয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। গেটআপে বোঝা যাচ্ছে রিচ ফ্যামিলিরই। সায়রা ভ্রু কুঁচকেই জিজ্ঞাসা করলো, কাকে চাই? মধ্যবয়স্ক মহিলা দুজনের মধ্যে একজন মুচকি হেসে বলল, ভিতরে আসার পারমিশন বুঝি দিবে না? সায়রা নিজের কাছে নিজেই লজ্জা পেয়ে যায় আর জিহ্বায় কামড় দেয়। তারপর হাসার চেষ্টা করে বলে, ও সরি সরি আঙ্কেল আন্টি, ভিতরে আসুন আপনারা। সবাই মুচকি হেসে ভেতরে প্রবেশ করে। সায়রা সবাইকে লিভিং রুমে সোফায় বসতে দেয়। সায়রার আম্মু কিচেন থেকেই জিজ্ঞাসা করে, শায়রা, কে এসেছে রে? সায়রা সবার দিকে তাকিয়ে মুচকি হেসে কিচেনে চলে যায়। আম্মু আমি চিনি না, দুই জোড়া মধ্যবয়সী কাপল কপটি হবে মনে হয়, আর আরেকটা আমার বয়সী মেয়ে। আম্মু ডাকাত ডাকাত হবে নাকি আবার? সায়রার আম্মু বিরক্তি নিয়ে তাকায় সায়রার দিকে আর বলে, তুই আর ঠিক হবি না। ডাকাত আসবে এই দিন দুপুরে? আর এগুলো কি বলিস? দুই জোড়া কাপল কপতি, সঠিক ল্যাঙ্গুয়েজ ইউজ করা আর তোকে শিখাতে পারবো না। সায়রার আম্মু এসব বলে কিচেনে চুলার আঁচটা কমিয়ে লিভিং রুমের দিকে পা বাড়ায় আর সায়রা হেসে দেয়। আসলে আমিও না এই বন্ধু বান্ধবীগুলোর পাল্লায় পড়ে আমার ভাষা আসলেই শেষ। সায়রা উচ্চ শব্দে হেসে দেয়। তারপর ওর চোখ যায় একটা বোলে রাখা নাগেটসের দিকে। সায়রা ওখান থেকে কয়েকটা নাগেটস নিয়ে খেতে থাকে। সায়রার আম্মু আর আব্বু লিভিং রুমে গেস্টদের মুখোমুখি বসে আছে। দুজনেই কিছু একটা আন্দাজ করতে পেরে মুখে চিন্তার ছাঁ ফুটিয়ে তুলেছে। গেস্টদের মধ্যে থাকা একজন পুরুষ বলে, মিস্টার আরশাদ, আপনি যে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন না তা কিন্তু নয়। বিজনেসের সুবাদে অনেকের সাথে আমাদের পরিচয়, তার মধ্যে আপনিও একজন। আমরা আপনার মেয়েকে আমার বাড়ির বউ করতে চাই। আমি কথা দিতে পারি ও অনেক সুখে থাকবে। আরশাদ খান মানে সায়রার আব্বু কিছু একটা ভেবে চিন্তিত কণ্ঠে বলে, মিস্টার রাহান, আপনাদের সম্পর্কে আমরা সবাই জানি। ইভেন এমন একটা ফ্যামিলিতে মেয়ে দিতে পারলে আমার চেয়ে বেশি খুশি কেউ হতো না, কিন্তু সায়রা মামনি এই বিয়েতে রাজি হবে না। আরশাদ চৌধুরীর কথা শুনে পাশে বসে থাকা মেয়েটা বলে ওঠে, কেন কেন আমার দাভাই কি কম হ্যান্ডসাম নাকি? সাইরুপি যেমন অনেক সুন্দর, তেমনি আমার দাভাইও অনেক সুন্দর। চাচু প্লিজ কিছু একটা করো। একদম পুতুলের মতো সুন্দর সাইরুপি, কত সুন্দর লম্বা চুল আর হলুদ ফর্সা ফেস। চোখগুলো দেখেছো তোমরা? একদম টানা টানা। আমি নিজেই প্রেমে পড়ে গেছি সাইরুপির। দাভাইয়ের সাথে ওর বিয়ে দিতেই হবে। রোহান আহমেদ তৎক্ষণাৎ মেয়েটাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। আহ রিক্ত, শান্ত হও, বড়রা কথা বলছে তো। রায়হান আহমেদ মুহুজকে হেসে বলে, ভাই শান্ত হও, আর রিক্ত মামনি তুমিও শান্ত হও। তোমার সায়রূপীকে তোমার দা ভাইয়ের বউ বানানোর দায়িত্ব যখন নিয়েছে তখন সেটা তো পালন করতেই হবে। সায়রা রামু চিন্তিত হয়ে বলে, আরশাদ, আমি বলি কি, মেয়েটাকে একটু বুঝিয়ে বলো। ওকে বুঝালে বুঝতেও তো পারে ও। রায়হান আহমেদ বলল, আপনারা প্রেশার নেবেন না,
সায়রা মামনিকে বুঝিয়ে বলুন, আর বিয়ে তো সবারই একদিন করতে হবে। আমরা আপনাদের উত্তরের আশায় থাকবো। মধ্যবয়সী একজন মহিলা বলল, কি বলছেন? আমাদের বাসায় আজ প্রথম এসেছেন আর না খেয়ে বুঝি চলে যাবেন? বসে থাকুন সবাই, আমি হালকা পাতলা নাস্তার আয়োজন করছি। সায়রার আম্মু এটা বলেই কিচেনে চলে গেল। আরেকজন মহিলা বলল, এসবের আবার কি দরকার ছিল? আরশাদ খান মুচকি হাসলো আর বলল, অতিথি আপনারা, খালি মুখে যেতে দিই কীভাবে? সবাই মৃদু হাসলো। সায়রার আম্মু কিচেনে গিয়ে সবার জন্য খাবারের আয়োজন করলো। তারপর সায়রাকে ডেকে লিভিং রুমে খাবারগুলো সার্ভ করলো। সায়রা এক পাশে দাঁড়ালো। তখন মধ্যবয়সী একজন মহিলা মুচকি হেসে সায়রাকে পাশে বসতে বলল। সায়রা প্রথমে দ্বিধাবোধ করলো, পরে ওই মহিলার পাশেই বসলো। রিক্ত জিজ্ঞাসা করলো, সাইরুপি কেমন আছো? ভালো, তুমি ভালো আছো? ভালো, তুমি ভালো আছো? সায়রা হালকা হাসলো রিক্তর কথায় আর বলল, তুমিও কিউটের ডিব্বা। রোহান আহমেদ হেসে বলল, বাহ, দুজন তো এখনই একদম ফ্রি হয়ে গিয়েছে। সায়রা আর রিক্ত হাসলো। সায়রার আব্বু বলল, মামনি, ওকে তোমার রুমে নিয়ে যাও, সব কিছু ঘুরিয়ে দেখাও। ওকে আব্বু, আসো আমার সাথে। রিক্ত হেসে সায়রার সাথেও রুমে গেল। এত কম সময়ে দুজন ফ্রি হয়ে গেল। একসাথে রুমে বসে গল্প করতে থাকে। গল্পে গল্পে সায়রা জিজ্ঞাসা করে, আচ্ছা রিক্ত, ওনারা কে হয় তোমার? যেই লোকটা বললো না যে সাইরা আর রিক্ত ফ্রি হয়ে গেছে, উনি আমার আব্বু রোহান আহমেদ, আর পাশেরটা আমার বড় চাচু রাহান আহমেদ, আর ওই যে মহিলাটা তোমার পাশে বসতে বলো ওটা হলো চাচিমণি, আর পাশের জন আমার আম্মু, চাচু চাচিমণির ছেলে রাত ভাইয়া। সায়রা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, এই রাতটা আবার কে? ওর কথা বললে যে হঠাৎ? ও মা, তুমি জানো না? ও, তুমি জানবে কিভাবে? আমি তো বলতেই ভুলে গেছি, আমরা তোমাদের বাসায় কেন এসেছি জানো? সায়রা না সূচক মাথা নাড়ায়। রিক্ত হেসে বলে, তোমাকে আমার দা ভাই মানে রাত ভাইয়ের বউ করার জন্য। আমরা তো সেই প্রস্তাব নিয়ে এসেছি। আঙ্কেল আন্টি তো রাজি হয়েছে। জানো, আমার দা ভাই অনেক হ্যান্ডসাম, তুমি একবার দেখলেই পাগল হয়ে যাবে, তবে একটু মুডওয়ালা আর কি। রিক্তর কথা শুনে সায়রার মাথায় যেন বাজ পড়লো। ও কি করবে বা বলবে বুঝতেই পারছে না। ইচ্ছে করছে মেয়েটার চিৎকার করে কাঁদতে। সবচেয়ে বড় কথা, বাবা মা সব জানার পরও কিভাবে রাজি হলো। এসব ভেবেই সায়রার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রিক্ত জিজ্ঞাসা করলো, কি হয়েছে সাইরপি, কোনো প্রবলেম? সায়রা রিক্তর কথায় হুঁশে আসে আর মলিন কণ্ঠে বলে যে, না কিছু না। তখনই রিক্ত ডাক আসে। ও সায়রা থেকে বিদায় নিয়ে চলে যায়। সায়রা দরজা লাগিয়ে বালিশে মুখ বুজে কেঁদে, আমি যে ওনাকে ভালোবাসি, কিভাবে তার জায়গা আরেকজনকে দিব? আমি যে এমনটা ভাবতেও পারি না। আম্মু কেন এমন করলো আমার সাথে? মানছি তার এজ একটু বেশি, এই জন্য কি আমার ভালোবাসার মূল্য নেই? কতটুকুই বা বেশি, 9 বছরের বড় আমার, তাতে কি হয়েছে? ভালোবাসা বুঝি এসব দিয়ে হয়? আমি কত কষ্ট করে তার আইডি খুঁজে বের করেছি, যেখানে তার নামটাই জানলাম না, আর না জানলাম অন্য কিছু তার সম্পর্কে। সায়রা এসব ভেবে কাঁদতে কাঁদতে এফবিতে ঢুকে রায়হান আহমেদ নামে আইডিটাতে যায়। ও একটা তাচ্ছিল্যের হাসি দেয় আর ভাবে, লোকটা এত মুড কোথা থেকে পায়? এই 2 বছর কম হলেও 500 বার রিকোয়েস্ট পাঠিয়েছে, কিন্তু এখনো অ্যাকসেপ্ট করলো না। যেদিন আইডিটা সায়রা খুঁজে পায় সেদিন থেকে প্রতিদিনই রিকোয়েস্ট পাঠিয়েছে, কিন্তু অ্যাকসেপ্ট করেনি। সায়রা ভাবে, যেদিন ফার্স্ট দেখা হয়েছিল 2 বছর আগে, সেই দিনও এমনই অ্যাটিটিউড নিয়েছিল। অবশ্য সেইটাই যে ফার্স্ট আর লাস্ট দেখা তাকে। এটা ভেবেই সায়রা রায়ানের সাথে প্রথম দেখার দিনটা মনে পড়ে যায়। 2 বছর আগে সায়রা এইচএসসি এক্সাম দিচ্ছিল। সেদিন ছিল লাস্ট এক্সাম। রিলিজিয়ান এক্সাম শুরু হওয়ার আধা ঘন্টা আগে সব স্টুডেন্টরা হলে ঢোকার পারমিশন পায়। সায়রা নিজের সিটে বসে ওর বেস্টুর সাথে এক্সাম নিয়েই কথা বলছিল। সায়রা আর ওর ফ্রেন্ড মিহা দুজনই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দুজনের রোলও পাশাপাশি, তাই সিটও পাশাপাশি পড়েছে। সায়রা গল্প করছিল মিহার সাথে, তখনই ওর চোখ যায় দরজার দিকে। একজন টিচার স্ক্রিপ্টটা কোয়েশ্চেন নিয়ে রুমে প্রবেশ করছে। সায়রারা সবাই দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পরে এক্সাম শুরু হলে সবাই এক্সাম দেওয়া শুরু করে, তবে সায়রা এক্সামের চেয়ে বেশি টিচারের দিকেই তাকাচ্ছিল। ওই যে কথায় বলে না, লাভ এট ফার্স্ট সাইট, সায়রার সাথেও অনেকটা ওরকমই হয়েছে। অবশ্য ক্রাশ খাওয়ার মতো নিল। ফর্সা মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁটগুলো হালকা রেড টাইপ, ডার্ক ব্লু শার্টিন করা আর ব্ল্যাক ডেনিম জিন্সে লোকটাকে অসাধারণ লাগছে।
তার থেকেও বেশি ভালো লেগেছে স্যারের কাছে যখন সে সব স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কি লিখতে হবে। এত সুন্দর করে একটা মানুষ কিভাবে বোঝাতে পারে, ভয়েসটাও তার মতোই সুন্দর। স্যার এসব ভেবে ওই টিচারের দিকে হা করে তাকিয়ে থাকে। তখনই টিচারটা ব্রুক মুচকে স্যারের কাছে আসে আর জিজ্ঞাসা করে, এনিথিং রং? না লিখে ভেবে তাকিয়ে আছো কেন? সায়রা ভ্যাবা চেকা খেয়ে যায়, সাথে লজ্জাও। মাথা নিচু করে বলে, সরি স্যার। গম্ভীর কণ্ঠে উনি জবাব দেয়, ইটস ওকে, গিভ কনসেন্ট্রেশন অন ইউর এক্সাম। সায়রা তার গম্ভীর কণ্ঠ শুনে বুঝে গিয়েছিল সে কতটা মরি। এরপর সুযোগ পেলে সায়রা টিচারটার দিকেই তাকিয়েছে। তবে সে যতক্ষণ এক্সাম হলে ছিল ততক্ষণে সব কিছু দেখে বুঝতে পেরেছে লোকটা প্রয়োজনের চেয়েও বেশি মরি আর গম্ভীর। এই 3 ঘন্টায় তার ঠোঁটের কোণে গাম্ভীর্য ছাড়া আর কিছুই দেখতে পায়নি সায়রা। এক্সাম শেষ হলে সবাই খাতা জমা দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু সায়রার যেতে মন চাচ্ছিল না। সে তো তার ক্রাশের নামটাও জানে না, আর কোনোদিন হয়তো জানাও হবে না। সায়রা সব ফ্রেন্ডরাও খাতা জমা দিয়ে ফেলেছে। সায়রা লেখা অনেকক্ষণ আগেই শেষ। ও খাতা নিয়ে বসে আছে আর টিচারকে দেখে যাচ্ছে। পুরো হলে 3-4 জন আছে। টিচারটা সবাইকে খাতা জমা দেওয়ার জন্য তাড়া দিচ্ছে, সায়রা তবুও দিচ্ছে না। এই ইউ, খাতা জমা দিয়ে যাও, তোমার লেখা তো শেষ আর টাইমও শেষ হয়ে গেছে। সায়রা আর উপায় না পেয়ে মুখটা ফ্যাকাশে করে ফেললো। কলম পেন্সিল সব গুছিয়ে একবারে খাতা নিয়ে টিচারের টেবিলের সামনে যায় খাতা রেখে আসতে। টেবিলের সামনে স্যার দাঁড়িয়েছিল। সায়রা তার দিকে তাকিয়ে থেকেই কখন যে একদম কাছে চলে যায় বুঝতেই পারে না। সায়রা মাথা নিচু করে খাতাটা বাড়িয়ে দেয় স্যারের দিকে। স্যার খাতা। প্রায় 1 মিনিট হয়ে যায়, কিন্তু খাতা না নেওয়ায় সায়রার মাথাটা উঁচু করতেই থমকে যায়। ওর হার্টবিট বেড়ে যায়, কারণ দুজন দুজনের খুব কাছে। স্যারটা ওর চোখের দিকে স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, যেন কিছু খুঁজছে। এমন চাহনি দেখে যেন সায়রার দম বন্ধ হয়ে আসছে। ও লজ্জায় খাতাটা পাশের টেবিলে রেখে দৌড়ে বের হয়ে যায়। বুকের ভেতর যেন এখনও টিপ টিপ করছে। সায়রা দৌড়ে হল থেকে বের হয়ে ক্যাম্পাসের এক পাশে এসে হাঁপাতে লাগে আর ভাবতে লাগে, কি ছিল ওটা? স্যার এভাবে তাকিয়েছিল কেন আমার দিকে? উফ, আমার তো এখনো হার্ট ধুক ধুক করছে। ওনার দৃষ্টিতে কেমন যেন একটা কি যেন ছিল। উফ আল্লাহ, ধ্যাৎ, আমি তো তার নামটাও জানতে পারলাম না। কি হবে এখন? সায়রা এসব ভাবতে থাকে। তখনই দেখে আরেক সাইড থেকে মিহা ডাকছে। সায়রা ওর কাছে যায় আর জিজ্ঞাসা করে, বল। মিহা জিজ্ঞাসা করে, কি রে, তুই এক্সাম হল থেকে বের হচ্ছিলি না কেন? আরে দোস্ত, আমি তো ক্রাশ খেয়েছি স্যারের উপর। আমি ফিদা হয়ে গিয়েছি জানো। মিহা হেসে দেয়। এটা লাস্ট, তুইও ক্রাশ খেলি? বাট দোস্ত, স্যারটা কিন্তু সত্যি অনেক হ্যান্ডসাম আর অ্যাট্রাকটিভ। এই রে বনু, কিন্তু নামই তো জানি না। আর এটাও জানি না সে এই কলেজেরই টিচার নাকি অন্য কলেজের। কারণ আমরা যেমন অন্য কলেজে থেকে এখানে এসেছি এক্সাম দিতে, কারণ আমাদের সেন্টার পড়েছে এই কলেজে, তেমনই এমনও তো হতে পারে এই স্যারেরও অন্য কলেজ থেকে এই কলেজে গার্ড পড়েছে। স্যারের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ও কিছু বলতে যাবে তার আগেই মিহার ডাক পড়ে। মিহার ভাইয়া এসেছে ওকে নিতে। শায়রু, আমি চলে যাব। তোর ভাইয়া তো আসলো না এখনো। আমার সাথেই চল, এখানে একলা থাকবি? সায়রা হাসি মুখে জবাব দেয়, আরে না, তুই যা, সমস্যা নেই, একটু পরেই ভাইয়া চলে আসবে। আচ্ছা তাহলে আসি, কেমন? সায়রা হাসি মুখে মিহাকে জড়িয়ে ধরে। মিহা সায়রা থেকে বিদায় নিয়ে চলে যায়। সায়রা ক্যাম্পাসের এক সাইডে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, তবু ওর ভাইয়া আসে না। সায়রা হাঁটতে হাঁটতে অফিস রুমের দিকে চলে যায়। অফিস রুম আবার নিচ তলায়। সাইডে ফুল গাছ আছে সারি সারি। সায়রা কিছুক্ষণ ওখানে হাঁটাহাঁটি করেও যখন দেখে ওর ভাইয়া আসে না, তখন সিদ্ধান্ত নেয় ক্যাম্পাসের বাইরে গিয়ে দাঁড়াবে। ভাইয়া না আসলে রিক্সা নিয়ে চলে যাবে। সায়রা গেটের উদ্দেশ্যে হাঁটা দিতেই পেছন থেকে কেউ ওকে জোরে ডেকে ওঠে। কণ্ঠটা শুনে সায়রার বুক কেঁপে ওঠে, পাগুলো থেমে যায়। ও ধীরে ধীরে ঘাটটা ঘোরাতেই হার্টবিট যেন বন্ধ হওয়ার উপক্রম হয়, কারণ দূর থেকে ওই স্যার দৌড়ে ওর কাছে আসে। স্যার সায়রার কাছে এসে ওকে ধমক দেয়। হেই, আর ইউ ম্যাড? নিজের প্রতি নিজের খেয়াল নেই? বাসা থেকে বের হওয়ার সময় ভালো করে সেফটি না নিয়ে বেরিয়েছো কেন? হ্যাঁ? ধমক শুনে সায়রা কেঁপে ওঠে, কেঁদে দেবে প্রায়। নিজের ক্রাশের কাছ থেকে কারই ধমক শুনতে ভালো লাগে। সায়রা কাঁদো কাঁদো ফেস করে বলে, আমি কি করেছি স্যার? স্যার নিজের শরীর থেকে ব্ল্যাক কোটটা খুলে সায়রার শরীরে কোমরের সাথে বেঁধে দেয়। সায়রা ভ্যাবাচাকা খেয়ে যায় আর কিছুটা কেঁপে ওঠে। ফ্যাল ফ্যাল চোখে তাকায় স্যারের দিকে। স্যার জবাব দেয় গম্ভীর কণ্ঠে, তোমার জামায় ব্লাড সাইন লেগে আছে, বি কেয়ারফুল ইন দ্য নেক্সট টাইম।
এটা বলেই স্যার গম্ভীর ভাব নিয়েই চলে যায়, আর সায়রা লজ্জায় পারে না, মাটির সাথে মিশে যায়। ছি, শেষ পর্যন্ত এটাই হলো আমার সাথে। ও আল্লাহ, কি ভাগ্য! ক্রাশকে পটানো তো দূরে থাক, সে আরো আমায় নিয়ে কি কি ভাববে। ভালো লাগে না, ধ্যাত। সায়রা মুখ ফুলিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। বের হয়ে কিছু একটা ভেবে মুচকে এসে কোমর থেকে কোটটা খুলে শরীরে পরে নেয়, আর কলারের এক সাইড উঁচু করে ঘ্রাণ নেয়। একটা ব্যাপার ভালোই হলো, তার কোটটা তো আজ থেকে আমার হয়ে গেল। সায়রা সব ভাবতেই ওর ভাইয়া চলে আসে। সায়রা ওর ভাইয়ার সাথে বাসায় চলে যায়। এক্সামের পর কিছুদিন রেস্টে থেকে সায়রা আবার শুরু হয়ে যায় অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি। ধুমসে চলতে থাকে প্রস্তুতি। তবে এত কিছুর মাঝেও ভুলতে পারে না তার জীবনের প্রথম ভালো লাগার মানুষটাকে। দিন দিন যেন আরো বেশি ইমোশনাল আর সিরিয়াস হতে থাকে সায়রা। কিন্তু তবুও তার তো কিছু করার নেই। ও কিভাবে তাকে খুঁজে বের করবে? মানুষটার নামই তো জানে না সায়রা, তাহলে অন্তত ফেসবুক বা ইনস্টাগ্রামে সার্চ করা যেত। এসব ভাবতেই স্যারের মাথায় একটা বুদ্ধি আসে। ওই কলেজের নাম লিখে সার্চ দেয় এফবিতে। উদ্দেশ্য একটাই, কলেজের ওয়েবসাইট বা পেজে আসলে তো অন্তত কিছু ক্লু বা ফটো পাওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। স্যারা সার্চ দিতেই কলেজের পেজ আসে। ও ফটোতে ঢুকে অনেক খুঁজে কিন্তু ওই স্যারের ছবি পায় না। স্যারার কেঁদে দেওয়ার উপক্রম। মোবাইল ফটো নামের অপশনে প্রায় 700 পিকচার ছিল, সবগুলোই ও দেখেছে, কিন্তু ওই স্যারের পিক পায়নি। স্যার এবার কেঁদেই দেয়, কারণ 700 পিক দেখা তো আর সহজ কথা না। কিন্তু এত কষ্ট করেও একটা পিক তার পেল না। অসহ্য, এই লোক কি পর্দা করে নাকি? শালা খবিস, একটা পিকচার তুই তুলতে পারলি না কেন রে? তোর ছবিতে কি আমি নজর লাগাতাম? কত কত টিচারদের ছবি আছে, শুধু তোরই নি। স্যারা ক্লান্ত হয়ে মোবাইল রেখে দেয়, সাথে হতাশা তো আছেই। আর কি কোনো উপায় আছে তাকে খুঁজে পাওয়ার? এভাবে আরো কিছুদিন কেটে যায়। স্যারা প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তার ফেসটা কল্পনা করবে, আর সেই সাথে তো আছেই তার কোট। ওটা শরীরের সাথে জড়িয়ে ঘুমানোটা যেন সায়রার অভ্যাস হয়ে গিয়েছে। আর ইতিমধ্যে বাসা সবাই জেনে গিয়েছে যে সায়রা অজ্ঞাত এক টিচারের প্রেমে হাবুডুবু খাচ্ছে। যদিও সায়রা নিজেই বলেছে এটা তার ফ্যামিলিকে। বাসার সবাইও এটা শুনে কোনো আপত্তি করেনি, কারণ প্রথমত তাদের মেয়ে প্রেম করছে না, আর দ্বিতীয়ত তার ইন্টেনশন খারাপ না, তাই ফ্যামিলির সাথে শেয়ার করেছে। অ্যান্ড তৃতীয়ত ছেলে ভালো হলে তো আর আপত্তির কিছু নেই। সায়রা লিভিং রুমে সোফায় বসে কার্টুন দেখছিল একদিন। সায়রার আম্মু ওর পাশে গিয়ে বসলো আর জিজ্ঞাসা করলো, কিরে, কোনো খোঁজ পেলি ওই স্যারের? সায়রা কার্টুন রেখে ওর আম্মুর দিকে তাকিয়ে হতাশ ভঙ্গিতে বলল, না আম্মু, সেদিন যে 700টা পিকচার খুঁজেছি সেই শেষ, আর খুঁজিনি। কি দিয়ে কি খুঁজবো বলো? আমি তো তার সম্পর্কে কিছুই জানি না। সায়রার আম্মু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মাথা থেকে ওই স্যারের ভূত ঝেড়ে ফেলে দে, যাকে একদমই চিনিস না আর না কোনো কিছু জানিস তার সম্পর্কে। এরকম একজনকে নিয়ে স্বপ্ন দেখা বোকামি ছাড়া কিছুই না। সায়রাকে কথাটা ভাবিয়ে তোলে। সত্যি তো, ও যতই তার দিওয়ানি হোক না কেন, কোনো ভবিষ্যৎ তো নেই এই অনুভূতিগুলোর। সায়রা একবার এসব ভাবলো, পরক্ষণেই আবার ভাবতে থাকে ভবিষ্যৎ না থাকুক তাতে কি? ভালোবাসা কি কোনো বাজ বিচার করে হয় নাকি? সে না হয় একতরফাই ভালোবেসে যাবে। সায়রা তবু ওর প্রচেষ্টা বন্ধ করে না। ফেসবুক জগতে খুঁজে যায় তার অনুভূতির গভীরে মিশে যাওয়া মানুষটাকে। দেখতে দেখতে কেটে যায় 3 মাস। এরকমই একদিন সায়রা এফবিতে ওই কলেজের ফটো অপশনের অন্য একটা ফিচার ওই স্যারের পিকচার খুঁজতে থাকে। যদিও জানে পাবে না, তবুও মন তো বারবার বলেই যায়। সায়রা আরো 500 পিক খুঁজে ফেলে, পায় না। এবার মেয়েটা সত্যিই ক্লান্ত। 1200 পিকচারের মধ্যে তার একটা পিকচার নেই, মানা যায় না এটা। সায়রা মনে মনে হাজারটা বকা দেয় তাকে। এটা ভেবে যে একটা পিক তুলতে পারলো না। সায়রা এসব ভাবতে ভাবতেই স্ক্রল ডাউন করছিল। হঠাৎ সায়রা থেমে গেল। মনে হলো আর একটু উপরের দিকে অপ্রত্যাশিত কিছু একটা স্কিপ করে এসেছে। সায়রা বুকটা থুক করে ওঠে। ও কাঁপা হাতে স্ক্রল আপ করে উপরে যায়, আর সত্যি সত্যি অনাকাঙ্ক্ষিত সেই ছবিটা দেখতে পায়। অতি এক্সাইটমেন্টে যেন সায়রার মুখের ভাষা হারিয়ে গিয়েছে। ও ছবিটা বুকে জড়িয়ে কেঁদে দেয়। পেয়েছি পেয়েছি, আমি আমার কষ্টের ফল পেয়েছি। লাভ ইউ মিস্টার। সায়রা খুশিতে ছবিটা একটা কিস করে, তারপর খুশিতে দৌড়ে ওর মায়ের রুমে যায়। গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরে ঘোরাতে লাগে। আম্মু আম্মু আম্মু, আমি পেয়ে গিয়েছি ওনার পিকচার। দাঁড়াও তোমায় দেখাই। সায়রার আম্মু মেয়ের এত খুশি থেকে হাসে আর বলে, আরে শান্ত হ, পড়ে যাবি তো। ছবি তো দেখবো, আগে শান্ত হ। উফ আম্মু, তুমি জানো না আমার কি আনন্দ লাগছে। আমি খুশিতে মারা যাব মনে হচ্ছে আম্মু। ও আল্লাহ, এত খুশি লাগে কেন আমার?
সায়রার আওয়াজ শুনে ওর আব্বু আর ভাইয়াও চলে আসে। সায়রা শান্ত হয়ে সবাইকে ছবি দেখায়। সবারই অনেক পছন্দ হয়। সায়রার আম্মু হেসে বলে, বাহ, মাশাল্লাহ, ছেলে তো হ্যান্ডসাম অনেক। আমার মেয়ের পছন্দ আছে তাহলে। সায়রা লজ্জায় লাল হয়ে যায়। সায়রার আব্বু বলে, সবই ঠিক আছে, কিন্তু ওর খোঁজ কীভাবে পাবো? আমরা শুধু ছবি দিয়ে তো কিছুই হবে না, নাম তো জানিস না। সায়রা ভাব নিয়ে বলে, মাই ডিয়ার ফাদার, তোমার মেয়ের নাম না জানা একটা মানুষের ছবি বের করে ফেলেছে। নামটাও ইনশাল্লাহ জেনে যাব। উফ ভাইয়া, আব্বু, তোমরা জাস্ট ভাবো কত বড় অসম্ভব কাজ আমি সম্ভব করে ফেললাম। তখনই সায়রার বড় ভাইয়া সায়র বলে উঠল, সব ঠিক আছে, বাট আমার মনে হয় এই যে একটু বেশি তোর স্যারের। সায়রার আম্মু ওনার ছেলের কথায় একমত হতে পারলেন না, তাই বলল, তোর চোখ নষ্ট হয়ে গিয়েছে, একদম ইয়াং, দেখেই বোঝা যাচ্ছে। কত আর হবে, 24-25? সায়রা, তোর আম্মু ঠিক বলেছে। আমার তো মনে হয় না খুব বেশি এস। পাপা, তোমরা সব কিছু স্বাভাবিক দৃষ্টিতে দেখো, বাট আমি একজন ডক্টর, নিউরোলজিস্ট। আমি অনেক কিছুই আমাকে ভিন্নভাবে ভাবতে হয়, আর আমার ভাবনাটাই রাইট প্রুফ হয়। সায়রা এবার কেঁদে দেয়, কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, তুই আমার লাভ স্টোরিতে ভিলেন হবি না, বলে দিচ্ছি। আমার প্রেম কাহিনী শুরু হওয়ার আগেই তুই শেষ করে দিচ্ছিস। আর এজ বেশি হলে তোর কি? উনি যদি বুড়ো হয় তাতেও আমার আপত্তি নেই। সায়রা কাঁদতে কাঁদতে নিচে রুমে চলে যায়। সায়রার আম্মু আব্বু রগী দৃষ্টিতে তাকায় সায়রের দিকে, কিন্তু সায়র পাত্তাই দেয় না। গম্ভীর কণ্ঠে বলে, একজন ডক্টর নয়, একজন মানুষ হিসেবে নিজের অভিজ্ঞতা থেকে সাবধান করেছি। এইজ গ্যাপের কারণে হাজবেন্ড আর ওয়াইফের মন মানসিকতাগুলো বেশিরভাগ সময়ই ম্যাচ করে না, যার কারণে রিলেশনে ফাটল ধরতেও সময় লাগে না। মিস্টার আরশাদ খান দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবাইকে তোমার আনিকার মতো ভেবো না। এজটা বড় কথা না, আন্ডারস্ট্যান্ডিংটা বড় কথা, সেটা তোমাদের মধ্যে ছিল না। সায়র হন হনিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সায়রার আম্মু অসহায় ফেস করে সায়রার আব্বুর দিকে তাকায়। সায়রা সায়রের কথা শুনে রুমে এসে গাল ফুলিয়ে বসে থাকে আর ভাবতে থাকি যে সায়রার হঠাৎ ছবিটার কথা মনে পড়ে। ও মোবাইলের স্ক্রিনটা চালু করে সায়রের পিকচারটা ওপেন করে। আপনি হাসি ফুটে ওঠে সায়রার মুখে। সায়রা মোবাইলটা বুকের সাথে চেপে ধরে, কি জাদু করলেন আমার মিস্টার? উফ, মিস্টার এক্স। সায়রা হেসে উঠে মিস্টার এক্স নামটা মাথায় আসতেই আবারও ভাবতে থাকে, মিস্টার এক্সই ঠিক আছে, আর কি বলবো আপনাকে, নামই তো জানি না। কথাটা বলে সায়রা হানমনি হেসে দেয়। কাটতে থাকে সময়, আর বাড়তে থাকে সায়রার অনুভূতিগুলো। এমন এক দিন নেই যেদিন সায়রা ওই স্যারের পিক দেখে না। এর মাঝে সায়রা ওই কলেজের অনেকগুলো টিচারের আইডিও পেয়েছে। সবার আইডিতে খুঁজেছে, কিন্তু কারো ফ্রেন্ড লিস্টেই পায়নি তার ভালোবাসার মানুষটাকে। এজন্য মাঝে মাঝে খুব মন খারাপ হয় সায়রার। তবুও এরা ভাবেছে আল্লাহ চাইলে সবই সম্ভব। হয়তো তার সাথে মিট করার সময় এখনো হয়নি, তাই আইডিটা পাচ্ছে না। এরকমই একদিন সায়রা এক টিচারের আইডি পায়। মন বারবার বলতে থাকে, আর একটু খুঁজে দেখ না সায়রা, হয়তো পেয়েও গেলি। আবার ব্রেন বলে, এত খুঁজেও পেলি না আর এখন পাবি? এখনো পাবি না। কিন্তু সায়রা মনকেই প্রাধান্য দেয়। টিচারটা আইডিতে ঢুকে, ফ্রেন্ড লিস্টে ঢুকে খুঁজতেও থাকে। অনেকগুলো আইডি চেক করার পর সায়রার চোখ পড়ে তার মনের মানুষটার পিকে। সায়রার খুশিতে চোখে জল চলে আসে। ও ভাবতেও পারেনি এত তাড়াতাড়ি পেয়ে যাবে। আইডির ভিতরে ঢুকে নেম দেখে রাইহান আহমেদ লেখা। সায়রা ভাবে, ও, তাহলে আপনার নাম রায়ান আহমেদ, আমার রায়ান। সায়রা ব্লাশিং হতে থাকে। অ্যাবাউটে ঢুকে দেখে তার বার্থ ডেট লেখা 1991। সায়রার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। এটা কি হলো? এত বয়স! আম্মু তো জীবনেও রাজি হবে না, আর ভাইয়া তো আছেই। কারো রাজি না হতে আমার কি, আমি ওনাকে লাভ করি। সায়রা খুশিতে ওর আব্বু আম্মুর রুমে যায়, গিয়ে রায়ানের আইডি দেখায়। আম্মু, আব্বু, অ্যাটলাস্ট তার আইডিটাও পেয়ে গেলাম। এখানে ওনার অ্যাড্রেস দেওয়া আছে, প্লিজ তোমরা এবার অমত করো না। সায়রার আব্বু বলে, দেখি মোবাইলটা দাও তো। সায়রা ফোনটা বাড়িয়ে দেয়। সায়রার আব্বু সব দেখে, কিন্তু হঠাৎ তার মুখটা মলিন হয়ে যায়। সায়রা বুঝতে পারে হয়তো বয়সের জন্য। সায়রার আব্বু সায়রার আম্মুকে জিজ্ঞাসা করে, কি গো, কি হয়েছে? কোনো সমস্যা? না, তেমন সমস্যা না, এই জাস্ট আর একটু কম হলে ভালো হতো। সায়রা থেকে 10 বছরের বড়। কি বলো, এত গ্যাপ এইজের? না না, আর একটু কম হওয়া দরকার ছিল। 7 বছর হলেও চলতো, কিন্তু এত পরে কি হবে?
এখন দুজনকে মানালো, যখন ছেলের বয়স বাড়বে তখন দুজনের এজ গ্যাপটা সবার চোখে পড়বে, লোকে নানা কথা বলবে। সায়রা এতক্ষণ চুপচাপ শুনছিল, কিন্তু ওর মায়ের কথায় আর নিজেকে ধরে রাখতে পারে না, কেঁদে দেয়। কাঁদতে কাঁদতেই বলে, আম্মু ভালোবাসা কি এসব দিয়ে হয়? প্লিজ এমন করো না, আমি ওনাকে ভালোবেসে ফেলেছি আম্মু। সায়রার আম্মুর মন গলে না। উনি বলেন, দেখ সায়রা, আমরা তোর খারাপ চাই না। আচ্ছা, আমরা না হয় রাজি হলাম, বিয়ের প্রস্তাবও দিলাম, কিন্তু ছেলে কি রাজি হবে? তুই বলছিস তুই ওকে ছাড়া থাকতে পারবি না, কিন্তু ও তো তোকে নাও চাইতে পারে। আর তার থেকেও ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো প্রপারলি ছেলেটা ম্যারিড। এখনও সিঙ্গেল থাকার মতো কোনো কারণ আমি দেখছি না। যত তাড়াতাড়ি তুই ওকে ভুলে যাবি ততই তোর জন্য ভালো। সায়রা নির্বাক হয়ে সেদিন কথাগুলো শুনেছিল, কোনো অ্যান্সার দেয়নি। চুপ করে অশ্রুসিক্ত নয়নে বেরিয়ে এসেছিল ওর আব্বু আম্মুর রুম থেকে। তারপর অনেক চেষ্টা করেছে রায়ানকে ভুলতে, কিন্তু পারেনি। যখন ভোলার কথা ভেবেছে তখনই কান্নায় ভেঙে পড়েছে। 2 বছর পেরিয়ে গিয়েছে এভাবে। আসল লেখিকা তানহা তনু, গল্প চোরদের থেকে সাবধান। রায়ানের প্রতি ওর ভালোবাসা কমার পরিবর্তে বেড়েছে দিন দিন। যদিও জানে না এর কোনো ভবিষ্যৎ আদৌ আছে কিনা। রায়ান কি সত্যি ম্যারিড নাকি সিঙ্গেল? কোন ভরসায় ও রায়ানকে ভালোবেসে যাচ্ছে তা সায়রার অজানা, তবুও ভালোবেসেছে, এটাই বড় কথা। অতীতের কথাগুলো ভেবে সায়রা ঢোক রেখে ওঠে। ভাবতে থাকে সত্যি কি তার লাখে রায়ান নেই? রাতকে কি বিয়ে করতে হবে ওকে? এসব ভাবছিল সায়রা। তখনই ওর কাঁধে সায়র হাত রাখে। সায়রা ঘাড় ঘুরিয়ে সায়রকে দেখতে উঠে বসে জড়িয়ে ধরে কেঁদে দেয়। ভাইয়া আমি রায়ানকে ভালোবাসি ভাইয়া, আমি অন্য কাউকে বিয়ে করব না ভাইয়া। ও ভাইয়া কিছু করো না তুমি ভাইয়া গো। সায়র মুচকি হেসে সায়রার মাথায় উঁচু করে আর বলে, শোনো বোন আমার, জানি তো তুই রায়ানকে ভালোবাসিস, কিন্তু রাত ছেলেটাও অনেক হ্যান্ডসাম, একবার দেখ ছবিটা। সায়রা ফ্যাল ফ্যাল চোখে তাকায় সায়রের দিকে, কেঁদে বলে, লাগবে না আমার কাউকে দেখার, আমি শুধু রায়ানকে দেখব। সায়র হেসে দেয়, তারপর বলে, রায়ানকে দেখবি? কত ভালোবাসিস রায়ানকে, কিন্তু কতটুকু কি জানিস রায়ানকে নিয়ে? আমার জানা লাগবে না কিছু, আমার আমি ভালোবাসি এটুকু জানলেই হবে। হ্যাঁ সেই, পুরো নামটাই তো জানিস না তোর রায়ানের, অন্য কিছু জানবি আর কিভাবে? সায়রা ভ্রুক মুচকে তাকায় সায়রের দিকে। সায়রের হেসে বলে, রায়ান আহমেদ আমার বোনটার হবু বরের নাম রায়ান আহমেদ রাত। সায়রার চোখগুলো রসগোল্লার মতো বড় হয়ে যায়। ও যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। এদিকে সায়রের ছোট বোন অবস্থা থেকে ঠোঁট টিপে হাসে। সায়রা কাঁপা কণ্ঠে বলে, ভাইয়া আমার কানটাও মনে হয় নষ্ট। সায়র সায়রাকে কথা শেষ করতে দেয় না, তার আগেই বলে, তোর কানের কিছু হয়নি বোন আমার, রায়ান রাত। ওদের বাসায় অনেক প্রপোজাল এসেছে, আমরাও জানতাম না রায়ানি রাত, পরে পিকচার দেখিয়ে জেনেছি। সায়রা এবার খুশিতে ওর ভাইকে জড়িয়ে ধরে আর বলতে লাগে, ভাইয়া রে আমার তো বিশ্বাসই হচ্ছে না, কিভাবে সম্ভব এটা? হাউ, আল্লাহ অনেক শুক্রিয়া। উফ, এখন তো আমি লজ্জায় মরেই যাব। সায়র হেসে বলে, তোরা লজ্জা, বড় ভাইকে জড়িয়ে ধরে নিজের বিয়ের আনন্দ প্রকাশ করছিস, আবার বলছিস লজ্জায় মরে যাবি। আমার কান নষ্ট হয়ে যাবে রে, পোকা ধরবে আমার কানে তোর এসব কথা শুনে। সায়রা সায়রকে ছেড়ে মুখ ফুলিয়ে ফেলে আর বলে, ভালো হয়েছে তোর কি, আমার জীবনের প্রথম ক্রাশ আর ভালোবাসা সে, একটু তো খুশি হবই। সায়র হাসতে হাসতে বলে, হ তুই খুশি, আমি নিচে যাই, ফোন দিয়ে তো আবার জানতে হবে আসল মানুষই রাজি হয়ে গিয়েছে। সায়র হাসি মুখে চলে যেতে নেয়। সায়রা পেছন থেকে ডাকে। সায়র ভ্রু কোঁচকে তাকায়। আবার কি? ইয়ে মানে বলছিলাম কি, একটু ওনার ফোন নাম্বারটা। সায়রা এইটুকু বলে লজ্জা পেয়ে যায়। সায়র হেসে বলে, 017। সায়র হেসে চলে যায়। সায়রা খুশিতে লাফ দেয়। ইয়েস, আমার কি যে আনন্দ লাগছে, ও আল্লাহ আমি ওনার বউ হব। আহা কত আনন্দে আকাশে বাতাসে। সায়রা খুশি ঠেলা নাম্বারটা মোবাইলে তুলে সেভ করার পরিবর্তে ভুলে ফোন দিয়ে ফেলে। ফোন ঢোকার সাথে সাথে রিসিভ হয় অপর পাশ থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? সায়রা রাতের এমন গম্ভীর কণ্ঠস্বর শুনে কেঁপে ওঠে। ফোন কানে নিয়ে স্ট্যাচু হয়ে বসে থাকে। কি বলবে বা করছে বুঝতেই পারছে না।
ওপাশ থেকে রাত আবারও বলে উঠল একটু কড়া গলায়, কি হলো, কথা বলছেন না কেন? ফোন দিয়েছেন অথচ চুপ করে আছেন, হাউ স্ট্রেঞ্জ। সায়রা এবার ভয় তাড়াতাড়ি করেই বলে উঠল, সরি আমি ইচ্ছে করে ফোন দিইনি, ভুলে চলে গিয়েছে, বাই বাই। সায়রা এটা বলেই সাথে সাথে ফোন কেটে দিল। লম্বা লম্বা অনেকগুলো শ্বাস নিল একসাথে আর মোবাইলকে বকতে লাগলো। শালার মোবাইল, তুই একটা উফা। সেভ না হয়ে ডিরেক্টলি ফোনেই চলে গেল। আর উনিই বা কি, মোবাইল কি হাতের মধ্যেই থাকে সবসময়? ফোন দিতে দেরি, রিসিভ করতে দেরি নেই। উফ। এদিকে রাতের ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটে উঠল। আবার ধোসার মতোই সেটা মিলিয়েও গেল। তার গম্ভীর এই মুখখানিতে যেন হাসির চিহ্ন দেখা অপরাধ তুলল। রাত ফোনটা টেবিলের খাতাগুলোর পাশে রেখে এক্সামের খাতা দেখতে লাগলো। ও যেই কলেজে জব করে, ওরা একসাথে কলেজ আর ভার্সিটি, প্রাইভেট ভার্সিটি আর কলেজের অ্যাডমিনিস্ট্রেটরই একজন। রাত ভার্সিটির স্টুডেন্টদের খাতেই দেখছিল। তখনই ওর আম্মু রুমে আসে আর জিজ্ঞাসা করে, রাত বিজি তুই, আসবো? রাত ওর মায়ের কথায় মায়ের দিকে তাকায় আর জিজ্ঞাসা করে, আরে আম্মু, পারমিশন নিচ্ছ কেন? তুমি যখন ইচ্ছা তখনই আসবে, পারমিশন নিয়ে আমায় বর করে দিচ্ছ? রাতের আম্মু এসে রাতের পাশে গিয়ে বসে। পাগল ছেলে আমার, সন্তান কখনো পর হয় বুঝি? তুই তো খাতা দেখছিস, তাই ভাবলাম যাই হোক, ওই বাসা থেকে ফোন দিয়েছিল, মেয়ে রাজি, আমরা চাচ্ছি বিয়ের দিনক্ষণ পাকা করে ফেলি। তোমাদের যা খুশি করো, আমার থেকে পারমিশন নিচ্ছ কেন? আমি তো এমন নয় যে বাধা দেবো, তাই না? তখনই রিক্ত হেসে রুমে এসে রাতের বেড়ে বসে। রাত রিক্তর কান টেনে ধরে, খুব পেয়েছিস তাই না? দা ভাইয়ের মন বড় শিখে গিয়েছিস, তার মানে তো অনেক বড় হয়ে গিয়েছিস। ছোট মাকে বলে তাহলে তো তোর বিয়ের ব্যবস্থা করতে হচ্ছে। রাধুর মায়ের কথা শুনে রিক্তকে ছেড়ে দেয়। রিক্ত রাতকে ভেঙচি কেটে দৌড়ে বেরিয়ে যায়। রাতের আম্মুও চলে যায়। রাত আবারও মুদ্রায় খাতা দেখায়। পরের দিন সায়রা রেডি হয়ে ভার্সিটিতে যায় মিহা আর টিনার সাথে। আসল লেখিকা দানহা তনু, গল্প চড়তে থেকে সাবধান। সায়রা যাওয়ার পরেই রাতের ফ্যামিলি আসে বিয়ের ডেট ফিক্স করতে, সাথে রাতও আসে। বিয়ের ডেট ফিক্স হয় 1 মাস পর। রাতের চাচিমণি মানে ছোট মা জিজ্ঞাসা করে, আপা, সায়রা কোথায়? সায়রার আম্মু বলে, ওর ভার্সিটিতে আজ এক্সাম তো, আর আপনারা তো আগে জানাননি আজ আসবেন। রাধার আম্মু বলে, আরে না আপা, সমস্যা নেই, এক্সাম দিক, বিয়ে তো হবেই, এক্সাম না দিলে ওরই ক্ষতি। সবাই বেশ কিছুক্ষণ গল্পগুজব করে। তারপর বিদায় নিয়ে সায়রাদের বাসা থেকে বের হয়ে আসে। সায়রাদের এক্সাম শেষ হয়, তারপর ক্লাস হয়। ভার্সিটি শুরু হয় বিকেলে। সায়রার ফ্রেন্ডরা তখন 100 ফিট যাওয়ার জন্য বায়না শুরু করে। শায়রু প্লিজ চল না দোস্ত, মাত্র 10 মিনিট লাগবে 100 ফিট যেতে। সায়রাকে কথাটা বললো সায়রার ফ্রেন্ড মিহা। তখনই ওদের আরেক ফ্রেন্ড আনিশা বলে উঠল, সায়রা ওদের কথায় চিন্তিত হয়ে বলে, তা তো বুঝলাম, বাট তোরা তো জানিস তোদের হবু জিজুর বাসা গুলশান ভাটারা। 100 ফিট যদি ফুচকা খেতে লেগে আমায় দেখে তাহলে কি না কি ভাববে আমি উশৃঙ্খল, বিয়ের আগেই আমার বিয়ে ভেঙে যাবে। হ্যাঁ। সায়রার কথা শুনে তানভীর বিরক্ত মাখা কণ্ঠে বলে ওঠে, তোর মন্ডু হবে। আর তোকে কে বলেছে যে রাতছাড়ের বাসা ভাটারা? আম্মুর থেকে শুনেছি। টিনা সায়রার চুল ধরে টন দেয়, রেগে বলে, সবাই সত্যি একা চলে যেতে নেয়। সায়রা দৌড়ে ওদের সামনে গিয়ে দাঁড়ায়। সবাই ভ্রু কুঁচকে তাকায়। সায়রা মুখটা ছোট করে বলে, আমি যাব। সবাই হেসে দেয় সায়রার কথায়। সায়রাও হেসে দেয়। টিনা বলে, সায়রা টিনার পেটে গুঁতো দিয়ে বলে, তুই তো একটা কুত্তি, চল তো এখন। সবাই খুশি খুশি 100 ফিট যায়। ব্রিজের উপরে ফুচকা চটপটি বিক্রি করছে। সবাই চেয়ারে বসে ফুচকা চটপটি খাচ্ছে। আর সায়রা সবাই ব্রিজের একপাশে দাঁড়িয়ে খাচ্ছে আর বিভিন্ন ঘটনা নিয়ে হাসতে হাসতে শেষ। খাওয়া শেষ হলে সায়রা বলে ওঠে, এই চল না নিচের মাঠে যাই, ওখানে গিয়ে আড্ডা দেওয়া যাবে, আর অনেক দারুণ বাতাসও বইছে।
আবিরের কথায় সবাই সায় দিল। সবাই পাশের আইসক্রিম পার্লার থেকে একটা করে আইসক্রিম নিয়ে ব্রিজের নিচে মাঠটাতে হাঁটতে লাগলো। আর তার সাথে তো আছেই ওদের দুষ্টুমি ফাইজলামি। আনিশা হাসতে হাসতে বলে, সারা তোর মনে আছে ক্লাস 10-এ থাকতে একবার বাসে করে তুই ট্যুরে যাওয়ার সময় অন্য সেকশনের এক ভাইয়ার হাতে বমি করে দিয়েছিলি? আনিশার কথা শুনে সবাই সব শব্দে হেসে দিল। সায়রা চোখ পাকিয়ে তাকালো। তানভীর হাসতে হাসতে বলল, দোস্ত আর বলিস না, আমার এখনো পেট ফেটে হাসি পায় ওইটা মনে পড়লে। আল্লাহ, এমন বোন ব্লাস্ট সাইরা তুই। হাহা, শেষ পর্যন্ত ছেলেটার হাতে, ও মাই গড। তানভীর হাসতে হাসতে সেইখানেই ঘাসের উপরে বসে পড়ে, পেটে হাত রেখে হাসতে থাকে। সায়রা দাঁত কটমট করে বলে, তোরা সবগুলোই অসভ্য। আমি কি কখনো বাসে জার্নি করেছি? এই জন্যই তো বমি এসছিল। আর তাতে আমার কি দোষ? আমারও বমি এসছে, আর ওই গন্ডারটাও হাত দিয়েছে জানালা খোলার জন্য। তো ব্যাস, হয়ে গিয়েছে। মিয়া হেসে বলে, লাইফ সিরিয়াসলি বলো, তোর দ্বারাই সম্ভব। সায়রা এবার রেগে মিহার মুখে নিজের হাতে থাকা আইসক্রিমটা পুরোটা মেখে দিল। মিহা তো পুরো ভেলা চেকে খেয়ে গিয়েছে। ও মুখটা মুছে নিজের হাতের আইসক্রিমটা সায়রাকে লাগাতে যাবে, তার আগেই সায়রা ভোঁ দৌড়। মিহা সায়রার পেছনে ছুটছে, আর সায়রা হাসতে হাসতে দৌড়াচ্ছে আর বলছে, এবার একদম ঠিক হয়েছে। কতক্ষণ আমায় নিয়ে হাসছিলি, এবার তোকে নিয়ে হাসবে সবাই। সায়রা দৌড়চ্ছে, হাসার কারণে ওর শক্তি শেষ হয়ে যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে সায়রা ঠাস করে গাড়ি উপরে পড়ে যায়। এইভাবে হুট করে উপরে এসে পরে সামনে থাকা ব্যক্তিটি সায়রার কোমর জড়িয়ে ধরে ওকে নিয়ে দুবার পিছিয়ে যায়, আর সায়রা ভয়ে শব্দ করে ওঠে। সামনে থাকা মানুষটি সায়রা থেকে অদ্ভুত অন্যরকম দৃষ্টিতে তাকায়। সায়রা ভয়ে এখনো চোখ বন্ধ করে আছে। সায়রা ধীরে ধীরে চোখ খুলতেই জমে পাথর হয়ে যায়। সে কি সত্যি তার ভালোবাসার মানুষটার এতটা কাছে আছে এই মুহূর্তে? সায়রা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, রাত স্যার, আপনি? রাত গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার জন্য আমার জায়গায় এখানে অন্য কেউ থাকতে পারতো। এত দৌড়াদৌড়ি করো না যেন আমার পরিবারকে দেখতে হয়, তাদের বাড়ির বউয়ের শরীরে অন্য কোনো পুরুষের স্পর্শ। রাতের কথাটা সায়রার বুকে গিয়ে বিধে। ওকে ওরকম কিছু ভেবেছিল নাকি? আর রাত কিভাবে প্রথম থেকে এইভাবে বলতে পারলো? আগেও দেখা হয়েছে একবার, তখন সম্পর্কটা ছিল একরকম, আর এখন অন্যরকম। সায়রা কষ্টে রাতে থেকে দুপা পিছিয়ে যায়, মাথাটা নিচু করে ছলছল কণ্ঠে বলে, সরি, আমি বুঝতে পারিনি। সায়রা কথাটা শেষ করতে না করতেই মিহা দৌড়ে এসে সায়রার গালে আইসক্রিম লিপটে দেয়। সামনে তাকিয়ে মিহাও হতবাক হয়ে যায়। রাত কিছুটা রাগি চোখে দুজনের দিকে তাকিয়ে আছে। মিহা কি বলবে বুঝতে পারে না, তাই শুধু বলে, ভালো আছেন স্যার? রাত গম্ভীর স্বরে বলে সায়রার দিকে তাকিয়ে আছে। সায়রার এখনো মাথা নিচু করে আছে। এমনিই রাত কত কিছু বলেছে, আবার মিহা রাতের সামনেই ওর মুখটা জোগাড় বানিয়ে দিয়েছে। সায়রা বললে এখনই কেঁদে দিত। রাত সায়রার কাছে এগিয়ে গিয়ে পকেট থেকে টিস্যু বের করে সায়রার মুখ থেকে আইসক্রিমগুলো নিজ হাতে মুছে দিতে লাগে। সায়রা অবাক চোখে তাকায় রাতের দিকে। রাত সেদিকে পাত্তাই দেয় না। সায়রার মুখের আইসক্রিমটুকু ক্লিন করে দিয়ে বলে, ঠিক আছে, আশা করি আর দৌড়দৌড়ি করবে না, চলো ড্রপ করে দিচ্ছি আমি। সায়রা মিহার দিকে তাকায়। মিহা সম্মতি জানায় ইশারায়, অর্থাৎ সায়রা যেন রাতের সাথেই যায়। রাত কার ড্রাইভিং এর সিটে বসে সায়রার জন্য অপর পাশে ডোর খুলে দেয়। সায়রা ভয়ে ভয়ে কারে ওঠে। রাত সাথে সাথেই কার স্টার্ট দেয়। এদিকে তো সায়রার হার্টবিট মিস হয়ে যাওয়ার উপক্রম। এসির মধ্যেও ঘামছে, আর অন্যটা দিয়ে ভর ভর মুখের ঘাম মুছছে। আর সাথে তো আছেই হাতের আঙুল গছলানো। সায়রা বলে এখনই কার থেকে লাফ দিত। আর চোখে কয়েকবার রাতের দিকে তাকাতেই শুকনো ঢোক গিলে সায়রা। এত গম্ভীর মানুষও বুঝি হয়? রাত কারে মন দিলেও সব কিছুই বুঝতে পারছে যে সায়রা কি কি করছে, তাই গম্ভীর কণ্ঠেই জিজ্ঞাসা করে, এত ঘামছো কেন? এনি প্রবলেম? সায়রা নাসূচক মাথা নাড়ে। রাত বলে উঠে, আমি নিশ্চয়ই ইশারায় আক্স করিনি। দেন হোয়াই আর ইউ আনসারিং মি ইন দিস ওয়ে? হ্যাঁ? সায়রা এবার কেঁদেই দিবে। ওর জীবনে দেখা অনলি অ্যান্ড ওয়ান পিসেই রাত। কাঁদো কাঁদো কণ্ঠে সায়রা বলে উঠে, আমায় নামিয়ে দিন প্লিজ, আমি একা যাব। সায়রার বলতে দেরি হলেও রাতের কার ব্রেক করতে দেরি হয়নি। ও সাথে সাথে ডোর খুলে সায়রার দিকে তাকায়। যাও, বেঁধে রাখিনি তোমায়। সায়রার ফেল ফেল চোখে তাকায় রাতের দিকে। রাত ঝাঁঝালো কণ্ঠে বলে, হোয়াট? যাও এখন, যাচ্ছ না কেন? সায়রা ভয়ে কেঁপে ওঠে, চোখ থেকেও পানি গড়িয়ে পড়ে। সত্যি সত্যি কার থেকে বের হয়ে দৌড়ে অপর পাশে চলে যায়। আর যাই হোক, এমন বদমেজাজি গম্ভীর একটা মানুষের সাথে যাওয়া ইম্পসিবল।
সায়রা রাস্তার অপর পাশে গিয়ে কাঁদতে থাকে। রাতের কার চলে যায় শো শো করে। সায়রা রাস্তার পাশে ফাঁকা মাঠে একটা বেঞ্চিতে বসে কাঁদতে থাকে। ভাবতে থাকে মানুষটা এমন করে কেন, সে কি করেছে? এত গম্ভীর মানুষও বুঝি হয়? আরে এত হার্টলেস, কিভাবে চলে গেল? একবার ভাবলো না একা কিভাবে যাবে মেয়েটা? সায়রা এসব ভাবছিল, তখনই ওর কানে আজানের আওয়াজ ভেসে আসে। ও চমকে যায়। ও চারিদিকে তাকিয়ে দেখে সন্ধ্যা হয়ে এসেছে। আসল লেখিকা তানহা তনু, গল্প চোরদের থেকে সাবধান। সায়রার মনে ভয় দানা বাঁধে। কিছুটা দূর থেকে কুকুরের ঘেউ ঘেউয়ের আওয়াজ আসছে। সায়রা ভয়ে কোঁকড়ে যায়। কি করবে ও, আর কিভাবেই যাবে? বাসা থেকে তো আর কার নিয়ে বের হয়নি, আর কোনো রিক্সাও নেই নির্জন রাস্তা হওয়ায়। সায়রা এবার বেঞ্চ থেকে নেমে মাটিতে বসে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে ওর হেঁচকি উঠে এসেছে, আর ভয়ে বারবার কেঁপে উঠছে মেয়েটা। সায়রার চোখে তীব্র আলো পড়ায় ও চোখটা বন্ধ করে ফেলে। আলোটা অফ হতেই দেখে ওর থেকে একটু দূরে একটা কার থেমেছে। কার থেকে একজন পুরুষ ওর কাছেই আসছে। সায়রা লোকটাকে চিনতে পেরে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সায়রা বাচ্চাদের মতো কাঁদতেই থাকে। শায়রু, ডোন্ট ক্রাইম বেবি, আমি আছি তো, কিছু হবে না, তাকাও আমার দিকে। সায়রা কাঁদতে কাঁদতে বলে, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যাবু, মনে হচ্ছিল এখনই কেউ এসে। সায়রাকে কথা শেষ করতে দেয় না লোকটা, বলে ওঠে, হ্যাঁ স্টাফ আছি তো আমি, চলো বাসায় যাবে। সায়রা চোখ মুখ মুছে ফেলে, তারপর কারে গিয়ে বসে। সায়রা জিজ্ঞাসা করে, তুমি জানলে কি করে আমি এখানে? আর তুমি বাংলাদেশে কবে এসছো? আমি জানি না কেন? কুল ডাউন, না বাচ্চাটার বাসায় গেলেই বুঝবে। সায়রা আর কিচ্ছু বলে না। দুজন 20 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে যায়। সায়রা বাসায় পৌঁছতেই শায়র কালে চড় বসিয়ে দেয়। সায়রা কান্না করে দেয় আবারও, ছলছল চোখে তাকায়। শায়র চিল্লিয়ে বলে, এখন রাত কয়টা বাজে? ভার্সিটি ছুটি হয় 3টায়, এখন 8টা। 5 ঘন্টা কোথায় ছিলি তুই? শায়রের ধমকে সায়রা কেঁপে ওঠে। কিছু বলতে যাবে তার আগে ওই লোকটি বলে ওঠে, ভাইরা, তুই কিছু না জেনে চিৎকার করছিস কেন? ভাই, তুই একদম ঠিক করিসনি, শুধু শুধু মেরেছিস ওকে। সায়ন, তুই চুপ থাক। ও কোথায় ছিল এই 5 ঘন্টা? সায়ন শায়রের কথার জবাব দেয়, ওর ফ্রেন্ডের জোড়াজোড়িতে 1 ফিট হয়ে গেছিল, পরে ও হারিয়ে যায়। ওরা ভাবে ও বাসায় পৌঁছে গিয়েছে, তাই বাসায় চলে যায়। আর শায়রু ওখানে একা হয়ে ভয় পেয়ে যায়। তুই তো জানিস শায়রা কতটা ভয় পেয়ে যায় এরকম হঠাৎ পরিস্থিতিতে। সায়রা অবাক চোখে তাকায় সায়নের দিকে। সায়ন মিথ্যা বলল কেন? সায়নের কথা শুনে আর কিচ্ছু বলে না, থমথম কণ্ঠে বলে, রুমে যা। সায়রা কাঁদতে কাঁদতে রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা লাগিয়ে বেড়ে উপর হয়ে কাঁদতে থাকে। রাতের উপরে বড্ড অভিমান জমেছে তার। রাতের জন্যই ওকে আজ এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। কালটা এখনো ব্যথা করছে সায়রার। ও রাতে আর খায় না, সারা রাত কেঁদেই পার করে দেয়। শায়র আব্বু আম্মু সবাই ডেকে যায়, কিন্তু সায়রা বের হয় না। শেষ রাতে থেকে ঘুমায়, যার কারণে পরের দিন সজাগও পায় না, আর ভার্সিটিও যায় না। সায়রা 11টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লিভিং রুমে গিয়ে দেখে শায়ন পেপার পড়ছে। ও শায়নের পাশে গিয়ে বসে। শায়ন পেপার রেখে সায়রার দিকে তাকায়, হাসি মুখে বলে, আমার পরিটার ঘুম ভাঙলো? আমার যাবুটা, কখন উঠেছো তুমি? আব্বু আম্মু কোথায়? শায়ন জবাব দেয়, আব্বু অফিসে আর আম্মু ছাদে গিয়েছে। ব্রেকফাস্ট করবেন না? তা আগে বলো, তুমি যে গতকাল এসছো এটা আমি আগে জানতাম না কেন? আব্বু আম্মু নিশ্চয়ই জানে। শায়ন হেসে বলে, আমি তোমায় সারপ্রাইজ দিতে চেয়েছিলাম শায়রু, বাট আমার এসে জানতে পারি তুমি আসোনি বাসায়। তখন 7টা বাজে রাত, আমি নিজেই সারপ্রাইজড হয়ে যাই। সায়রা কিছুটা সন্দেহের স্বরে বলে, তা ঠিক আছে ভাইও, কিন্তু তুমি জানলে কি করে আমি এখানে আছি? শায়ন কিছুটা থতমত খেয়ে যায়, কথাটা এড়িয়ে গিয়ে বলে, সেটা তো এখন ইম্পর্টেন্ট না, তোমার জন্য সারপ্রাইজ আছে। রাদের বাসা থেকে জানিয়েছে ও যে। শায়ন রহস্যময় হাসি দিয়ে ভ্রু নাচায়। সায়রা ঢোকিলে ভাবে বিয়েতে কি না করে দিল। সায়রার মুখটা ফ্যাকাশে হয়ে যায়, এরা ভেবেই। শায়ন হেসে বলে, মুখ তো দেখার মতো হয়ে গেছে আমার পরিটার। হোয়াট এভার, রাদের ফ্যামিলি থেকে বলেছে ওরা আগামী সপ্তাহে বিয়েটা সেরে ফেলতে চায়, 1 মাস এলেই করতে চান। আসলে রাদের ফ্যামিলি থেকে নয়, রাদই বলেছে ও দেরি করতে চায় না, আর ওর ফ্যামিলি ওর কথা মেনে নিয়েছে। দ্যাটস ইট। সায়রা চোখ কপালে উঠে যায় এটা শুনে। ও ফেল ফেল চোখে তাকিয়ে থাকে শায়নের দিকে। শায়রা শাওনের কথা শুনে অবাক হয়ে যায়। ও বুঝতে পারে না হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিল রাত। তাই অবাক হয়ে শাওনকে জিজ্ঞেস করে, যাবু
তুমি কি ঠিক আছো? এসব কি বলছো? আর কি বা হলো যে সে 1 মাস এগিয়ে দিল ডেট? সায়ন হেসে বলে, আর কি হবে, তোমার বস শিওরলি তোমাকে মিস করছে, তাই দেরি করতে চাচ্ছে না। লিটল স্টার। সায়রা মুখ ফুলিয়ে ফেলে। ওরকম কিছুই না যাবো। ওই লোক খুবই গম্ভীর আর বদমেজাজি, অনেক গম্ভীর। মুখে মধু তো দূরে থাক, করলার রস ছাড়া মনে হয় কিছুই নেই। আল্লাহ জানে আমি কিভাবে ওই হুতুম প্যাচের সাথে জীবন কাটাবো। সায়ন হেসে দেয় সায়রার কথায়, তারপর বলে, গম্ভীর ঠিক, বাট খারাপ না। শোনা বোনটা মন অনেক ভালো, শুধু একটু গম্ভীর আর স্টিক, এই আর কি। সায়রা ভ্রু কুচকে তাকায় সায়নের দিকে আর জিজ্ঞেস করে, তুমি তাকে চিনো মনে হচ্ছে? শুধু চিনো মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেক ভালো করে চিনো। ব্যাপার কি বলো তো ভাইগো? সায়ন থতমত খেয়ে যায় সায়রার কথায়, আমতা আমতা করে বলে, নাথিংস লাইক দ্যাট বনো, বাদ দাও তো। ভাইউ তুমি আমার থেকে কি লুকোচ্ছো? ওকে, কথা বলবো না তোমার সাথে কথা। সায়রা গাল ফুলিয়ে চলে যেতে নেয়। সায়ন সায়রার হাত ধরে আগের জায়গায় বসিয়ে দেয়। সায়রার কাঁধে মাথা রেখে হালকা হেসে বলে, আমার ছোট বোনটা দেখছি রাগও করতে জানে, থাক আর রাগাতে হবে না। আর একটা লুকোনোর মতো তেমন কিছু না, অ্যাকচুয়ালি তোমার রাত আর তোমার চাতু বেস্ট ফ্রেন্ড ইয়ার। সায়রার শাওনের কথা শুনে হাঁ হয়ে যায়। ওর এইভাবে হাঁ হয়ে যেতে দেখে সায়ন হেসে বলে, হজে বলো না বুঝি। সায়রা আহাম্মকের মতো মাথা নাড়ায়, মানে বোঝেনি। সায়ন হেসে দেয়, হেসেই বলে, আরে বোকা, এটা না বোঝার কি আছে, আমি আর রাত বেস্ট ফ্রেন্ড। আমার কাছ থেকে তোমার পিক দেখে এই বিয়ের ফাইনাল হয়েছে, দ্যাটস ইট। সায়রা লম্বা শ্বাস নেয়, তারপর বলে, তার মানে এসব কিছুর পেছনে তুমিও ছিলে, আর আমি কিনা জানি না। ও গড! আমার বোনটাই কাউকে ভালোবাসে, আবার আমার বেস্ট ফ্রেন্ডকে, তাকেও ভালো। সায়ন কিছু একটা বলতে গিয়েও বলে না, থেমে যায়। সায়রা ভ্রু কুচকে তাকায়। সায়ন কথা এড়িয়ে বলে, আমিও না আদিমকালের কাহিনী নিয়ে পড়ে আছি, এখন টাইম হলো এনজয় করো। সো এসব বাদ দাও, লেটস এনজয় বাবুটা। সায়রাও হাসে, তারপর কিছুক্ষণ গল্প করে ব্রেকফাস্ট করে নেয়। এর মাঝে ওর আম্মু আসে। সায়রা ওর আম্মুকে হেল্প করে রান্নায়। রান্না বান্না যেমন ভালো পারিস, সব কিছুই ভালোভাবে করবি ও বাড়িতে গিয়ে। কেউ যেন খুদ ধরতে না পারে, কাজকর্মে ঝটপট হবি, লক্ষ্মী মেয়ের মতো থাকবি সবসময়, বুঝলি? সায়রা ওর মায়ের কথা শুনে কেঁদে দেয়। কেঁদে ওর মাকে জড়িয়ে ধরে। সায়রার আম্মু আড়ালে চোখ মুছে ফেলে। আম্মু আমি কিভাবে থাকবো তোমাদের ছাড়া? আমার অনেক কষ্ট হবে। আমার ভাবতেই কান্না পাচ্ছে, তোমাদের থেকে দূরে চলে যাব। এই পাগলি মেয়ে, কাঁদে না সোনা, এটাই তো জীবন রে মা। মেয়েরা হচ্ছে বাবার বাড়ির আমানত, স্বামীর আমানত। তুই যার জিনিস তার কাছে ফিরিয়ে দেওয়াটাই তো আমাদের কর্তব্য। প্রথম প্রথম একটু কষ্ট হবে, সংসারে মায়া যখন আটকা পড়বি তখন আর এসব খারাপ লাগা আর কাজ করবে না। সায়রা অনেকক্ষণ ওর মাকে জড়িয়ে ধরে। সায়রার আম্মু সায়রাকে শান্ত করে রুমে পাঠিয়ে দেয়। সায়রা রুমে এসে মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে থাকে। কোনো কিছুই ভালো লাগছে না মেয়েটার। সবচেয়ে বেশি ভাবাচ্ছে রাদের বিহেভ। ওকে কি আদৌ মন থেকে বিয়েটা করছে নাকি পরিবারের চাপে? আরও হাজার কথার আনাগোনা দেখা দেয় সায়রার মনে। হঠাৎ ফোনের রিংটোনে সায়রা নিজের জগতে ফিরে আসে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে সায়রার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। রাত নামটা যেন জলজল করছে। সায়রা অবাক চাহনিতে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে। রাদের নামটা ভেসে উঠেছে। সায়রা ভেবে পাচ্ছে না রাত সায়রাকে ফোন দিয়েছে, কিন্তু কেন? স্বপ্ন দেখছে না তো মেয়েটা? সায়রা এসব ভাবনাকে এক্সাইট করে কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে। কানের পাশে নিতেই রাদের কণ্ঠস্বর ভেসে আসে। সায়রার বুকটা ধক করে ওঠে। হ্যালো। সায়রা রাতকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। রাদও সায়রার সালামের জবাব দিয়ে বলে, কি করছো? সায়রার যেন প্রাণটাই বের হয়ে যাবে মনে হচ্ছে। রাত কথা বলছে সায়রার সাথে। এখন এটা বিশ্বাস করে উঠতে পারছে না সায়রা। ও কাঁপা কাঁপা কণ্ঠেই বলে, কিছু না। ও, বাসার নিচে আসো তো একটু। সায়রা এটা শুনে ভ্যাবা চাকা খেয়ে যায়। ও তড়িৎ গতিতে বারান্দা দিয়ে নিচে তাকাতেই ওর হার্ট মিস হওয়ার অবস্থা।
রাত ওদের বাড়ির পেছনের গেইটে গাড়ির সাথে হেলা দিয়ে সায়রার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। একটা অ্যাশ কালার শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরেছে। কালারটা যেন রাতকে মানিয়েছে। সায়রা লজ্জায় চোখ নামিয়ে ফেলে, তারপর বলে, আচ্ছা আসছি। রাত কিছু না বলে ফোন কেটে দেয়। সায়রার বুকও কাঁপছে। ও কি করবে বুঝতে পারছে না। বলে তো দিয়েছে যাবে, কিন্তু গিয়ে কি করবে? আর রাধিবা হঠাৎ কেন এলো? সায়রা এসব ভাবতে ভাবতেই বাড়ির পেছনের সাইড দিয়েই রাদের কারের সামনে গিয়ে দাঁড়ায়। একবার রাদের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে ফেলে। আজও সেই 2 বছর আগের মতো অদ্ভুত চাহনি দিয়ে তাকিয়ে আছে রাত সায়রার দিকে। সায়রা নিচু স্বরে জিজ্ঞেস করে, কিছু বলবেন? রাদের ঘোর ভাঙে। ও সায়রার দিকে নিজের একটা হাত বাড়িয়ে দিয়ে বলে, গাড়িতে আসো আমার সাথে। সায়রা অবাক হয়ে তাকায় রাদের হাতের দিকে। কি করে ধরবে এই হাত? ও যে এক্ষুনি প্রচুর লজ্জা পাচ্ছে। এই মানুষটার প্রথম স্পর্শ সহ্য করতে পারবে তো? সায়রা এসবই ভাবছিল। রাত গম্ভীর কণ্ঠে বলে, কি হলো, হাতটা দাও। সায়রা কিছুটা ভয় পেয়ে যায়। কম্পমান ডান হাতটা রাতের দিকে বাড়িয়ে দিতেই রাত শক্ত করে ধরে ফেলে হাতটা। সায়রার পুরো শরীরে যেন শিহরণ বয়ে যায়। রাত সায়রাকে কারে বসিয়ে নিজেও বসে কার স্টার্ট দেয়। সায়রা জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? রাত প্রত্যেকবারের মতোই গম্ভীর গলায় রিপ্লাই দেয়, শপিং মলে। রাদের এত শর্ট অ্যান্সার শুনে সায়রা আর কিছু জিজ্ঞেস করার সাহস পায় না। লোকটা এত বেশি গম্ভীর কেন? আর একটু কি সহজ হওয়া যেত না? আমার তো ওনাকে দেখলেই হাত পা কাঁপে। হে আল্লাহ, আমি কিভাবে ওনার সাথে থাকবো? প্লিজ হেল্প মি। সায়রা এসব ভাবছিল। ব্রেক কষায় ও কিছুটা সামনের দিকে ঝুঁকে যায়। গ্লাসের সাথে কপাল বাড়ি লাগতোই, কিন্তু তার আগে রাত একটা হাত সায়রার কপালে চেপে ধরে। সায়রা বাইরে তাকিয়ে দেখে জ্যাম পড়েছে। রাত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, আর ইউ অল রাইট? লাগেনি তো? সায়রা রাদের অ্যাংজাইটি দেখে মনে মনে মুচকি মুচকি হাসে। তারপর মৃদু স্বরে বলে, না, আমি ঠিক আছি। ওহ গুড। সায়রা কিছু একটা ভেবে রাতকে জিজ্ঞেস করে, আমরা এখানে এসেছি কেন? শপিং করতে। সায়রা ছোট্ট করে বলে, ও। জ্যাম ছুটে গেলে রাত কার স্টার্ট দেয়। বেশ কিছুক্ষণের মধ্যেই দুজন শপিং মলে চলে আসে। রাত কার থেকে নেমে সায়রার জন্য ডোর খুলে দেয়। সায়রা বের হলে রাত সায়রার হাত শক্ত করে ধরে হাঁটা দেয়। সায়রা অবাক চোখে তাকায়, মনে মনে ভাবে, এই লোকটাকে চেনা আমার পক্ষে অসম্ভব, বাট এটা শিওর ওনার মতো গম্ভীর মানুষ আর এক পিস পাওয়া যাবে না। রাত শপিং মলের ভেতর ঢুকে একটা শাড়ির দোকানে যায়। দেখো কোনটা পছন্দ হয়। সায়রা জিজ্ঞেস করে, কিন্তু কেন? বিয়ের শপিং এর জন্য, সো চুজ কুইকলি। সায়রা রাতের কথায় আরো একবার অবাক হয় আর মনে মনে ভাবে, উনি কি মানুষ? এভাবে কেউ বিয়ের শপিং করতে আসে? আমার মনে হচ্ছে আমি বাসা থেকে পালিয়ে এসেছি বয়ফ্রেন্ডের সাথে। আল্লাহ, কেমন ফকিন্নি বেশে চলে এলাম। শালার জামাই, আমি তো আর তোকে কিচ্ছু করতে পারবো না। দেখিস আমার ছেলে মেয়েগুলো তোর কি করে। তোর এই সিল্কি চুল টেনে বের করে সিল্কি টাক বানিয়ে দিব। কি হলো, চুজ করো কোনটা পছন্দ। কি ভাবছো? সায়রার হুঁশ আসে রাতের কথায়। ও আমতা আমতা করে বলে, না না, মানে আপনি চুজ করুন। রাত অনেকগুলো শাড়ির দিকে তাকায়, বাট কোনোটাই চুজ হয় না ওর। হঠাৎ চোখে পড়ে একটা রয়্যাল রেড বেনারসির দিকে। কাতান বেনারসি। বেনারসিটার পুরোটাই গোল্ডেন স্টোন বসানো। আঁচলটায় গোল্ডেন রেড ক্রিস্টাল স্টোন বসানো। পাড়টা অনেক বেশি গর্জিয়াস। প্লিজ ওই শাড়িটা বের করুন তো। রাদের কথায় দোকানদার শাড়িটা রাদের হাতে দেয়। রাত একদম স্মিত হাসে, যা সায়রার চোখের আড়ালেই রয়ে যায়। রাত শাড়িটা নিয়ে সায়রার সামনে দাঁড়ায়। ওনার চুজিং সেন্স আসলেই অনেক পারফেক্ট। এত সুন্দর সুন্দর শাড়ির মধ্যে সবচেয়ে পারফেক্ট শাড়িটাই ওনার চোখে ধরা পড়েছে। উনি আমার দিকে ঘুরে দাঁড়ানোই আমি চোখ নামিয়ে ফেলি। রাত শাড়িটা সায়রার শরীরের উপর ধরে। সায়রা কেঁপে ওঠে। রাত বলে, কেমন এটা? অনেক সুন্দর। নিব? সায়রা মৃদু স্বরে বলে, ভালো লেগেছে। রাত আরো একবার কিঞ্চিত ঠোঁট প্রসারিত করে।
তারপর শাড়িটা প্যাক করে দিতে বলে। এই শাড়িটা কেনা হলে রাত আরো 8টা শাড়ি কেনে। ওগুলো কেনার সময় সায়রার কাছে কিছু জিজ্ঞেস করে না, ভালো লেগেছে কিনা। শাড়ি কেনা হলে অর্নামেন্টসের দোকানে যায়। তারপর নিজের জন্য ম্যাচিং শেরওয়ানি সেট, রিসেপশনের জন্য স্যুট, কয়েকটা আলাদা পাঞ্জাবি, আরও যা যা প্রয়োজন দুজনের সব কিনে রাত। অর্নামেন্টস সহ 10 লাখ টাকার মার্কেট করে। অর্নামেন্টসে যা যাওয়ার সব যায়, অন্যান্যগুলোতে কমই যায়, এটাই সিম্পল। শপিং করার পর তো সায়রার অবস্থা পুরো যায়। ও একদম টায়ার্ড হয়ে গেছে এতক্ষণ শপিং করে। সায়রা মাথা প্রায় ঘুরছে। সায়রা পরে যেতেই নিবে তখনই রাদের হাত শক্ত করে ওর কাঁধে ঢলে পড়ে। রাত সায়রার এমন অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে যায়। হাতের সব প্যাকেট রেখে সায়রাকে জাপটে ধরে। সায়রা, সায়রা কি হয়েছে তোমার? আর ইউ অলরাইট? খারাপ লাগছে তোমার? রাত, মাথাটা কেমন যেন লাগছে। রাত ড্রাইভারকে কল করে সব প্যাকেট কারে নিয়ে রাখতে বলে আর নিজে সায়রাকে কোলে তুলে নেয়। 8 ফ্লোরে থাকা হোটেলে একটা রুমে নিয়ে সায়রাকে শুয়ে দেয়। চোখগুলো রাদের রক্তিম বর্ণ ধারণ করেছে খানিকটা। সায়রা রাদের কলার চেপে ধরে, ক্ষীণ কণ্ঠে বলে, আপনি আমায় এতক্ষণ ঘুরালেন কেন? আমি আমি বেশি ঘুরতে পারি না। রাত সায়রার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, 1 গ্লাস পানি এনে ওকে খাইয়ে দেয়। সায়রা ধক ধক করে পুরো পানিটা শেষ করে ফেলে। ক্লান্তির কারণে আঁখি জোড়া বন্ধ করে লম্বা একটা শ্বাস নেয়। রাত সায়রার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর ভাবতে থাকে, শিট, আমার জন্য ও সিক হয়ে গেল। আমার আগে বোঝা উচিত ছিল এইসবে কমফোর্টেবল নই। এই জন্যই আম্মুকে বলেছিলাম পিচ্ছি মানুষ, আমি বিয়ে করবো না। হ্যাঁ। রাত সায়রার মাথায় হাত বুলিয়ে দিতে লাগে আর সায়রা ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে সায়রা ঘুমিয়েছে। রাত 1 ঘন্টা ধরেই সায়রার মাথায় হাত বুলাচ্ছে। রাদের হঠাৎ চোখ যায় সায়রার ওড়নাটার সামনে থেকে অনেকটাই সরে গেছে। রাত সাথে সাথে ওড়নাটা ঠিক করে শরীরে জড়িয়ে নেয়। ও গড, এই মেয়ে তো সব দিক দিয়েই পিচ্ছি। নিজের অরুণাটাই যে সামলাতে পারে না, সেটা যৌথ পরিবার কিভাবে সামলাবে? না না, আব্বু আম্মুর সাথে আবার কথা বলতে হবে এ নিয়ে। সায়রা কিছুটা নড়ে চড়ে ওঠে। এতে রাদের ভাবনার ইতি ঘটে। ও তাকিয়ে দেখে সায়রা ওর কোলে মাথা রেখেছে, বালিশ ছেড়ে আর কোমর 2 হাত দিয়ে জড়িয়ে ধরেছে। মুখটা একদম বাচ্চাদের মতো লাগছে। রাত নিজের অজান্তেই হালকা হাসে, তারপর কপালের সামনে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দেয়। তখনই রাদের ফোন বেজে ওঠে, কিন্তু এই মুহূর্তে রাদের ইচ্ছে করছে না ফোন রিসিভ করতে। ও সায়রার দিকেই তাকিয়ে আছে। বারবার ফোন বেজেই চলেছে। সায়রার এবার ঘুম ভেঙে যায় রাদের ফোনের আওয়াজে। চোখ খুলে নিজেকে ওই অবস্থায় দেখে এক ঝটকায় সরে এসে কাঁদো কাঁদো চোখে রাদের দিকে তাকায় আর ভাবে নিশ্চয়ই রাত ওকে চিবিয়েই খেয়ে ফেলবে। রাত সায়রার কাঁদো কাঁদো ফেস দেখে ভ্রু কুঁচকায়। কিছু বলতে যাবে তার আগেই সায়রা বলে ওঠে, সরি, আমি ইচ্ছা করে আপনার কোলে মাথা রাখিনি। প্লিজ আমায় মারবেন না। এমনি আপনাকে আমার জমের মতো ভয় লাগে। আপনাকে দেখলেই আমার মাথায় কেমন মনে হয় বাজ পড়েছে, আর আমি সেই বাজের আঘাতে ইন্তেকাল করেছি। প্লিজ আর কখনো এমন হবে না। আপনি বলে আমি আপনার সামনেও আসবো না। সায়রা কথাগুলো বলতে বলতে ভয়ে কেঁদেই ফেলে আর রাত থতমত খেয়ে যায় সায়রার কান্না দেখে। হেই, এভাবে কান্না করার কি আছে? আমি কি তোমায় মেরেছি বা বকেছি? স্টপ ইউর ক্রাইং প্লিজ। সায়রা কাঁদতে কাঁদতে বলে, আপনি অনেক রাগী টাইপের। আপনাকে দেখলেই আমার ভয় করে, শুধু কাঁদতে মন চায়। আম্মু। আরে কান্না থামাও, কিচ্ছু বলবো না, বাট আরেকবার কাঁদলে কিন্তু সত্যি আছাড় মারবো। কথাটা রাত কিছুটা গম্ভীরভাবেই বলে। সায়রার সাথে সাথে চুপ হয়ে যায়, কিন্তু পরক্ষণে আবার ভ্যা করে কেঁদে দেয়। রাত কিছুটা ধমকের স্বরে বলে, সাইয়ারা, হচ্ছে এটা কি? সায়রা কাঁদতে কাঁদতে বলে, আচ্ছা আর কাঁদবো না, কিন্তু তার আগে আপনাকে আমার কতগুলো কথা শুনতে হবে। শোনার পর আপনি একটুও বকবেন না, আমায় মারবেনও না, রাগি চোখে তাকাবেনও না। শোনার পরপরই আবার ভুলেও যাবেন, ঠিক আছে? রাত এবার কিছুটা বিরক্তি নিয়েই বলে, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? সায়রা আর চোখে তাকায় আর এমন ফেস রিয়াকশন হয় যে আবারও কেঁদে দেবে। রাত বুঝতে পেরে স্বল্প বিরক্তি নিয়েই বলে, ওকে বলো, তুমি যা বলবে তাই হবে। সায়রার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ও চোখটা মুছে নাক টানতে টানতে বলে,
আপনি কি জানেন আপনার নামটা একটা সূরার নাম? সূরার রাত। রাত অর্থ বজ্রনাথ, মেঘের গর্জন বা বাজ। পুরো আপনার সাথে মিলে। আপনার নামের মতো আপনিও একটা বাজ। মুখটা সবসময় হুতুম পেঁচার মতো করে রাখেন কেন ভাই? আন্টি কি আপনাকে মিষ্টি জাতীয় খাবার একদমই খাওয়ায় না? আপনি জানেন আপনাকে দেখলেই প্রতিটা মুহূর্তে আমার মনে হয় ছোটখাটো একটা অ্যাটাক হয়ে যাবে। এভাবে এত ভয় নিয়ে আমি কিভাবে চলবো? আপনি শুধু বাজি না, কুত্তার ঠ্যাং, মহিষের শিং, ছাগলের দাড়ি। সায়রার কথা শুনে রাগে রাদের চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করেছে। সায়রা এটা দেখে শুকনো ঢোক গিলে রাত রেগে সায়রার হাত চেপে ধরে। সায়রা ব্যথায় কুকিয়ে ওঠে, কাঁদো কাঁদো কণ্ঠে বলে, লাগছে, ছাড়ুন। আপনি বলেছিলেন আমায় কিছু বলবেন না, এজন্যই বলেছি। না হলে জীবনেও বলতাম না, কারণ আপনি আসলেই বাজ। প্লিজ ছেড়ে দিন এবারের মতো, আর জীবনেও আপনার সামনে আসবো না। আবার চকলেটের প্রমিস। রাত রাগী কণ্ঠেই বলে, আর যদি এসব বাজে কথা শুনি না, মুখে পার্মানেন্ট কস্টিপ লাগাবো। ডিসকাস্টিং একটা। রাত এটা বলেই জোরে সায়রার হাতটা ছিটকে সরিয়ে দেয়। বেডের কার্নিশের সাথে লেগে সায়রা হাতে ব্যথা পায়। রাত হন করে চলে যায়। সায়রা মুখ চেপে ধরে কান্না আটকায়। নিজেও রাতের পিছু পিছু গিয়ে কারে বসে। রাত গম্ভীরভাবে কার ড্রাইভ করতে থাকে। সায়রা একটা ভেঙচি কেটে বাইরের দিকে তাকিয়ে থাকে। রাত আর চোখে কয়েকবার তাকায় সায়রার দিকে, তারপর একটা টিস্যু এগিয়ে দেয়। চোখ মুছো। সায়রা ভেঙচি কেটে টিস্যুটা নিয়ে নাক মুছে ফেলে। তারপর কি করেছে বুঝতেই জিভায় কামড় দেয়। আস্তে আস্তে রাতের দিকে তাকাতেই দেখে রাত কিভাবে যেন তাকিয়ে আছে ওর দিকে। আমি তোমায় চোখ মোছার জন্য দিলাম, আর তুমি নাক মুছলে? ইচ্ছে করে করছো তাই না, আমায় ইনসাল্ট করার জন্য? সায়রা তৎক্ষণাৎ দুই পাশে মাথা ঝাঁকাতে থাকে, কাদো কাদো ফেস করে আবারও বলে, আমার আইসক্রিমের কসম, সেজন্য না। আমি সব সময় আগে নাক মুছিত, এজন্যই মনে ছিল না। সায়রা এটা বলেই মাথা নিচু করে ফেলে। রাত মৃদু হাসে। কারে আর কেউই কারোর সাথে কথা বলে না। রাত সায়রার বাসার সামনে কার থামায়। সায়রা কার থেকে নামতেই ভয় পেয়ে যায়। ওর আম্মু গেটে দাঁড়িয়ে আছে। রাত কার থেকে নেমে সায়রার আম্মুকে সালাম দেয়। ভালো আছেন আন্টি? হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ। তোমাদের কোনো সমস্যা হয়নি তো একা একা শপিং করতে? নো আন্টি। রাত এটা বলেই পেছনের সিট থেকে সবগুলো প্যাকেট নামায়। সায়রার জন্য যা যা কিনেছে ওগুলো সব সায়রার আম্মুর কাছে বুঝিয়ে দেয়। আর সায়রা এখনো বুঝতে পারছে না যে হচ্ছেটা কি। ওর আম্মুই বা জানলো কিভাবে শপিং এর কথা। সায়রার আম্মু রাতের উদ্দেশ্যে বলে, রাত, বাসায় চলো, লাঞ্চ করে যাও। আমার কাজ আছে আন্টি, যেতে হবে। সায়রার আম্মু কয়েকবার বলেও রাতকে মানাতে পারে না। রাত চলে যায়। সায়রা আর ওর আম্মু মিলে সবগুলো শপিং ব্যাগের ভেতর নিয়ে যায়। সায়রা রুমে যেই ধপ করে সোফায় বসে পড়ে। সায়রার আম্মু ওর জন্য লেবু শরবত নিয়ে আসে। সায়রা পুরোটা শরবত ধক করে খেয়ে ফেলে। সায়রার আম্মু ওর পাশে বসে জিজ্ঞেস করে, কি রে, তুই আমায় না বলে চলে গেলি কেন? আমি তো ভাবছি আমি কি তোকে বলবো রেডি হওয়ার জন্য, আর এমন ফকিন্নির মতো বাসার জামা পরে চলে গেছিস কেন? রাত কি ভাবলো বলতো? আম্মু রিল্যাক্স হও তো। আমি তো তোমার কথাই বুঝতে পারছি না। তুমি জানতে শপিং এর কথা, আর বিয়ের শপিং কেউ ফ্যামিলি ছাড়া করে? আমার মাথা তো হ্যাং হয়ে যাবে। সায়রার আম্মু হালকা হাসে। পাগলি মেয়ে, তার মানে তুই না জেনে রাতের সাথে ঢেই ঢেই করে চলে গিয়েছিস? সায়রা মুখ ফুলিয়ে বলে, আম্মু হাসো না তো, আমি কি জানতাম নাকি শপিং এর কথা? আগে তো শোনো কি হয়েছে। সায়রার আম্মু বলে, মানে রাতের হঠাৎ করে ফোন দেয়া, হুট করেই কারে উঠতে বলে, শপিং এ নিয়ে যাওয়া, এগুলোই। তবে রাতকেও কি বলেছে আর রাতও ওকে কি বলছে এসব মনে হয় না। সায়রার আম্মু হেসে দেয় সব শুনে। হেসেই বলে, আরে দুই পরিবার মিলেই শপিং এ যাওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের ডেট সামনে এগিয়ে আনায় তো কত রিলেটিভদেরকে ইনভাইট করা বাকি আছে। এই জন্য রাতের আব্বু আম্মু গিয়েছে ওনাদের রিলেটিভদের বাসায়। ফোন দিয়ে বলেছে আমরা যেন যাই তোদের দুজনের সাথে, কিন্তু এটা কেমন দেখায় না? ওরা যাবে না অথচ আমরা যাব। এর জন্য বলে দিয়েছি যে তোরা দুইজনই যা। সায়রা তো ওর আম্মুর কথা শুনে মাথায় হাত দিয়ে ফেলে। আম্মু তুমি আগে বলবে না আমায়? তাহলে একটু সেজে গুজে থাকতে পারতাম। ধুর। সায়রার আম্মু হেসে দেয়। সায়রা রুমে চলে যায়।
আমি যেভাবে বলেছি কাজটি যেন সেভাবেই হয়, ও যেন জানতে না পারে। ওকে? শিওর স্যার, ডোন্ট ওয়ারি। আপনি যেভাবে বলেছেন সেভাবেই হবে। গুড। রাত ফোনটা কেটে বিছানায় শরীর এড়িয়ে দেয় আর ফোনের স্ক্রিনে কারো একটা ফটো ওপেন করে মুচকে হাসি দেয় আর ফটোটার দিকে তাকিয়ে বলতে থাকে, Do you know how pretty you are? No? Not only you, even I also can't count your beauty. My queen. Yeah, your red queen. রাত এটুকু বলে ফটোটা একটা কিস করে। ওর আম্মু আর ছোট মা রুমে আসে। রাত, কি করছিস? ছোট মার কণ্ঠে রাত ঘুরে তাকায়, ওদেরকে দেখে উঠে বসে, তারপর জিজ্ঞেস করে, তোমরা কখন এসেছো? মাত্রই আসলাম। শপিং ঠিক মতো করেছিস তো? কিছু বাদ আছে নাকি? না আম্মু, সব ঠিকভাবে করেছে। রাদের ছোট মা বলে, গুড মাই সান। তা তুই বাচ্চা মেয়েটাকে কিছু উল্টাপাল্টা বলিসনি তো? উল্টোপাল্টা কাজ করলে কি আদর করবো নাকি? হ্যাঁ? রাদের আম্মু কিছুটা রেগে যায়। দেখলে তো সুহানি, আমি বলেছিলাম না ও ঠিক হবে না। এত অ্যাটিটিউড ওর কোথা থেকে আসে আমি বুঝি না। রাদের চাচি বলে, ভাবি শান্ত হও তুমি। আর রাত, তোকে বলছি তুই এটা ঠিক করিসনি। রাত অ্যাটিটিউড নিয়ে বলে, আর কিছু বলবে? রাদের আম্মুর রাগ আরো বেড়ে যায়, রেগেই বলে, তুই যা করছিস একদম ঠিক না। শুধু তুই একাই মানুষ নাই, তুমি আরো মানুষ আছে, তাদের তো এত রাগ নেই। এত গাম্ভীর্য থাকাও ঠিক না। আর ভুলে যাস না, তোর কথাই কিন্তু আমরা সায়রাকে দেখে এসেছি। রাত ওর আম্মুর কথা শেষ করতে দেয় না, তার আগেই বলে, আম্মু চুপ করো আর যাও তো এখন, আমি একটু ঘুমাবো। ঘুম পাচ্ছে প্রচুর। আই এম মাচ টায়ার্ড। রাতের আম্মু আর কিছু বলে না, অনহন করে চলে যায়। রাতের ছোট মাও চলে যায়। রাত বেডে শরীরটা আবার এলিয়ে দিয়ে চোখ জোড়া বন্ধ করে ফেলে আর মুচকি হাসি দেয়। সায়রা যদি রাতের হাসি একবারও দেখতো তাহলে আবারও প্রেমে পড়ে যেত শিওর। গম্ভীর মানুষেরা সহজে হাসে না, কিন্তু হাসলে তাদেরকে সত্যিই খুব সুন্দর লাগে। সায়রা বিকেলের দিকে ঘুম থেকে উঠে দুপুরে লাঞ্চ করে যে শুয়েছে সেই ওঠা উঠেছে বিকাল 5টায়। উঠে ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়ে ভাবে বারান্দায় যাবে। সায়রা বারান্দায় যেতেই ওর চোখ ছানা বড়া। পুরো বারান্দা ভর্তি চকলেটের বক্স আর বরফ স্টোরের ভেতর আইসক্রিমের বক্স। সায়রার মুখ অটোমেটিক্যালি হাঁ হয়ে যায়। ও দৌড়ে সেগুলোর কাছে যায়। আল্লাহ, এত চকলেট আর আইসক্রিম এখানে কে রাখলো? ও আল্লাহ, আমি হার্ট অ্যাটাক করবো। এই 1 মিনিট, ভাইয়ারা রাখেনি তো? হয়তো আমার সারপ্রাইজ দেওয়ার জন্য। সায়রা এটা ভেবে হাসি দেয়, চকলেটের একটা বক্স উঠিয়ে কিস করে। তখনই চোখ যায় একটা চিরকুটের উপর। ও ভ্রু কুচকে তাকায়, চিরকুটটা হাতে নিয়ে খোলে। তোমার সকল ভালো লাগাগুলো পূরণ করার দায়িত্ব আমার। তুমি শুধু আবদার করবে। তুমি চাইলে আমি আমার লাইফটাও তোমায় দিয়ে দেবো। আর আমার সব ভালোবাসা শুধু তোমার কুইন। চিরকুটটা পরে সায়রার মুখটা হাঁ হয়ে যায়। ও ভালো করে বুঝতে পারে এটা ওর ভাইয়াদের কাজ নয়, কিন্তু এটা কার কাজ? এটা ভেবেই সায়রার মাথা চরকার মতো ঘুরতে থাকে। তানভীর, তুই যা করতে চাচ্ছিস একদম ঠিক না। সায়রা রাজ স্যারকে ভালোবাসে। তানভীর আনিশার কথায় ওর দিকে একবার তাকায়, তারপর মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলে, তাহলে আমার ভালোবাসার কি হবে আনিশা? আমি এই কয়দিনে অনেক ট্রাই করেছি ওকে ভুলতে, কিন্তু বিশ্বাস করো পারিনি, একটুও পারিনি ওকে ভুলতে। তানভীরের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। আনিশা দীর্ঘশ্বাস ফেলে তানভীরের কাঁধে হাত রাখে। তানভীর আনিশার কথায় তাচ্ছিল্যের হাসি দেয়, তারপর বলে, সারা জীবনে রাজ স্যার আসার আগেই তোর উচিত ছিল ওকে সব বলা, বাট বলিসনি। তারপর যখন ফার্স্ট রাজ স্যারকে দেখলো এক্সাম দিতে গিয়ে অ্যান্ড আমাদেরকে সব বলল, তখনও তুই নিজের ভালোবাসার কথা প্রকাশ করিসনি। মাঝখানে 2 বছর সময় ছিল, সেই টাইমটাও তুই ওয়েস্ট করেছিস। আর এখন সব ঠিক হয়ে গিয়েছে ওদের মাঝে, আর এখন বলছিস তুই ওকে ভালোবাসার কথা বলবি? তুই পাগল হয়ে গেছিস তানভীর। তানভীর আনিশার কথায় তাচ্ছিল্যের হাসি দেয়, তারপর বলে, আমি না আজ ওর জন্য গিফট পাঠিয়েছি, ওর পছন্দ হবে না বল? আনিশা হালকা রেগে বলে, পাগলামিরও লিমিট থাকে তানভীর। আনিশা হালকা রেগে ওখান থেকে চলে যায়। তানভীর চোখের পানিটা মুছে দীর্ঘশ্বাস ফেলে। আনিশা নিজের বাসায় এসে কেঁদে দেয়। আমরা মানুষগুলো এমন কেন তানভীর? যে আমায় চায় না আমি তাকেই চাই,
আর যে আমায় ভেবে নির্ঘুম রাত কাটায় তার মনটা বোঝার চেষ্টাও করি না। সায়রা সারা রাত ভাবে এই চিরকুট আর চকলেট আইসক্রিমগুলো নিয়ে। ওর যে আইসক্রিম আর চকলেট প্রিয়, এটা তো ওর ফ্যামিলি আর ফ্রেন্ড সার্কেল ছাড়া অন্য কেউ জানে না। ফ্যামিলির কেউটা করেনি এ ব্যাপারে সায়রার কোনো ডাউট নেই। ফ্রেন্ড সার্কেল করতেও পারে, এটা সায়রা ভাবতো যদি না সেই চিরকুটটা থাকতো অথবা চিরকুটের ওই লেখাগুলো থাকতো। তাহলে কে হতে পারে? রাত? অসম্ভব। সে যেই রাগী আর গম্ভীর, এটা তো ইম্পসিবল। তাহলে আর কে? না, সায়রা কিছুতেই ভেবে পাচ্ছে না। দু হাত দিয়ে মাথা চেপে ধরে সায়রা। ও পাগল হয়ে যাবে। কোথা থেকে যেই সিক্রেট আশিকের আগমন ঘটলো। ধ্যাত, এসব ভেবে আর কি হবে? যে মন চায় সেই হোক, আমার কি? আমি তো আমার রাত বেবিকে বিয়ে করব। আপাতত আর 2টা চকলেট খাবো, তারপর শান্তির একটা ঘুম। আহা। সায়রা আর 2টা সহ মোট 12টা চকলেট খেয়ে সত্যি ঘুমিয়ে যায়। মুখের আশেপাশে লেপ্টে আছে চকলেটের ক্রিমগুলো। সামনে বসে থাকা ব্যক্তিটি মুগ্ধ চোখে তাকিয়ে থাকে সায়রার মুখের দিকে। এ যেন এক অন্যরকম অনুভূতি। পরক্ষণে কিছু একটা ভেবে মুচকে হাসে লোকটি, তারপর পরম যত্নে শুষে নিতে থাকে তার গালে লেপ্টে থাকা চকলেটগুলো। সায়রার ঘুমের মাঝে মানুষটার চুল খামচে ধরে। কিছুক্ষণ পর সে সায়রার কপালে চুমু এঁকে দিয়ে মুচকে হেসে চলে যায়। পরের দিন সায়রা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা ব্রেকফাস্ট করে রওনা দেয় ভার্সিটির উদ্দেশ্যে। ক্লাস করে লাঞ্চ টাইমে সব ফ্রেন্ডরা ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে। টিনা বলে, ওই চল একটু ওই পাশের মাঠে যাই, ওখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আমার তর হয়েছে না, ফুলগুলো খোপায় গুছবো। আনিশা আর মিহা ভ্রু কুচকে তাকায় টিনার দিকে। মিহা মুখ ফুলিয়ে বলে, এভাবে তাকাবি না, তোরা জানিস না আমি কতটা উইক ফুলের উপর। সায়রা হেসে ফেলে, হাসতে হাসতেই বলে, মনু, এখন তো তুমি মনের দিক দিয়ে উইক ফুলের প্রতি, একটু পর যখন ফুল চুরি করার পর মালিকাকার ঝাঁটার মার খাবা, তখন শরীরটাও একদম সেই লেভেলের উইক হবে। টিনা ভেঙচি কেটে বলে, থাক, লাগবে না আমার ফুল। সায়রা হেসেই বলে, ফুল নাই লাগতে পারে, বাট যেতে তো আর প্রবলেম নেই, তাই না? টিনার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ও খুশি হয়ে জিজ্ঞেস করে, সত্যি? সবাই হেসে দেয় টিনার কাছ থেকে। তারপর সবাই ভার্সিটির বিপরীত পাশের রাস্তার পাশে বড় মাঠটায় যায়। মাঠ বললে ভুল হবে, এটা একটা মাঝারি সাইজের বাগান। বাগানের মালিককে সেটা আদৌ ওরা জানে না, কিন্তু মালিকে হারে হারে চেনে। বাগানের দিকে নজর দিলে ঝাড়ু নিয়ে তেড়ে আসে। সায়রারা বাগানের সামনে দাঁড়িয়ে গল্প করছিল। টিনা অলরেডি 3টা ফুল ছিঁড়ে নিয়েছে। সায়রারও ইচ্ছে করছে বেলি ফুলের মালা খোপায় কাটতে, কিন্তু ওর ইচ্ছেটা দমিয়ে রাখল। তখনই তানভীর একটা কাঠ গোলাপ এনে সায়রার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সায়রার সাথে সাথে অন্য ফ্রেন্ডরাও অবাক হয়ে তাকিয়ে রইল। আনিশা দীর্ঘশ্বাস ফেলল। তানভীর, কি করছিসটা কি? সায়রা প্লিজ আমায় আটকাস না, আমি নিজেকে আটকাতে পারছি না নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে। বড্ড ভালোবেসে ফেলেছি তোকে সায়রু, আমায় ফিরিয়ে দিস না। আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি তোকে ছাড়া। ভালোবাসি তোকে সায়রু। সায়রা তানভীরের কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেছে। পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, চোখগুলো ছলছল করছে ওর। মিহা বলে ওঠে, তানভীর মিহার কথায় কর্ণপাত করে না, ছল ছল চোখে তাকায় সায়রার দিকে আর অসহায় ভাবে বলে, সায়রু। সায়রা তানভীরের কথার কোনো জবাব দিতে যাবে তার আগেই হাততালির আওয়াজে সবাই পেছনে ফিরে তাকায়। সামনে থাকা ব্যক্তিটিকে দেখে সবাই ভয় পেয়ে যায়। সায়রা ভয়ে 2 কদম পিছিয়ে যায়। তো এইসবই হয় ভার্সিটিতে এসে, অন্যের বউকে কিভাবে ভাগিয়ে নিয়ে যাবে সেগুলির প্ল্যান করো তোমরা, তাই না? রাদের কথায় তানভীর অবাক হয়ে উঠে দাঁড়ায়। সায়রা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনি যা ভাবছেন তেমন না। রাত কিছুটা ধমকে স্বরে বলে, ইউ শাট আপ, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং ফ্রম ইউ। সো মিস্টার তানভীর, সায়রাকে ভালোবাসো তাই তো? তানভীর মাথা নিচু করে ফেলে। রাত বাঁকা হেসে বলে, আমার কোনো প্রবলেম নেই, এমনিতেও অন্য কারো মাঝে আসার ইচ্ছে আমার নেই। তোমার যা ইচ্ছে করতে পারো। ইফ ইউ ওয়ান্ট দেন আই ক্যান হেল্প ইউ অ্যাবাউট দিস ম্যাটার। সায়রা অবাক হয়ে তাকায় রাদের দিকে।
ছলো ছলো চোখে তাকায় রাতের দিকে। এসব কি বলছেন আপনি? আপনার সাথে আমার বিয়ে ফিক্সড হয়ে আছে আর আপনি আমায় অন্য একজনের হাতে তুলে দিতে চাচ্ছেন? আমি অন্য কাউকে বিয়ে করব না। আমি তানভীরকে ভালোবাসি না। রাত বাঁকা হেসে তানভীরের দিকে তাকায়। আশা করি অ্যান্সার পেয়ে গিয়েছো। সো ওকে অন্য নজরে না দেখে বোনের নজরে দেখবে আশা করি। তানভীর অবাক নয়নে রাতের দিকে তাকায়। সায়রা তো অবাকের চরম পর্যায়ে। অন্য ফ্রেন্ডরাও কিছুটা বোকা বনে গেছে। রাত এবার কিছুটা গম্ভীর চোখে সায়রার দিকে তাকায়। সায়রা মাথা নিচু করে ফেলে ভয়ে। রাত পাশের বেলির শাড়ি থেকে একটা বেলি ফুল নিয়ে সায়রার কানে গুঁজে দেয়। সায়রা কিছুটা কেঁপে ওঠে। সায়রা রাতকে কিছু বলতে যাবে, তার আগেই রাত যেন মুহূর্তেই ভ্যানিশ হয়ে যায়। সায়রা অবাক চোখে তাকিয়ে থাকে রাতের ছুটে চলা গাড়িটার দিকে। রাত চলে গেলেই সায়রা দীর্ঘশ্বাস ফেলে। তারপর অসহায়ভাবে তানভীরের দিকে তাকায়। তানভীর ভেতরের কষ্টটাকে মাটি চাপা দিয়ে চোখটা মুছে হালকা হেসে বলে, ভালোবাসি তোকে শায়রু, অনেক বেশি ভালোবাসি। কিন্তু আমার ভালোবাসার কলঙ্ক নেই, তাই তোর সুখে থাকাটাই আমার কাছে আসল। যদি তোর ভালোবাসার মানুষটার সাথেই তুই সুখী থাকিস, তাহলে আমি কি তোদের মাঝে আসার? আমি দূর থেকেই চাইবো তুই সুখে থাক, কারণ আমি তোর সুখটাই বেশি ভালোবাসি, তোর থেকেও বেশি। তানভীর কথাগুলো বলেই চোখটা মুছে চলে যায়। সায়রার চোখ থেকেও কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কিছু একটা ভেবে ও আনিশার দিকে তাকায়। আনিশাও কাঁদছে। সায়রা আনিশার কাঁধে হাত রাখে। আনিশা সায়রাকে জড়িয়ে ধরে নীরবে চোখের জল ফেলে। সায়রা বলে, আমার লাইফে যদি আজ রাজ স্যার না থাকতো আমি ওকে ফিরিয়ে দিতাম না। কিন্তু আমার বিশ্বাস আছে আমি ওকে ফিরিয়ে দিতে পারলেও ও কখনো তোকে ফিরিয়ে দিতে পারবে না। আশা করি আমার বিশ্বাসের মান রাখবি, ছেলেটার জীবনের এই কষ্টটা ভুলিয়ে দিবি। আনিশা কান্না মিশ্রিত কণ্ঠেই বলে, দোয়া করিস। আমিও যে অনেক ভালোবাসি ওকে, ওকে দেখতে পাই না। সায়রা বলে, এতদিন না দেখলেও এবার দেখবে, কিন্তু তোকে তার জন্য একটু কষ্ট তো করতেই হবে। ওর জন্য আমি সব করব, তবু ওকে চাই আমার মোহনায়। সায়রা মৃদু হাসে আনিশার কথায়। তারপর লাঞ্চ টাইম শেষ হয়ে গেলে সবাই কপাসে চলে যায়। সায়রা বিকেলে বাসায় এসে আগে শাওয়ার নেয় আরেকবার। এত গরম পড়েছে যে দিন রাত মিলে 3 বার শাওয়ার নেওয়া ছাড়া যেন চলেই না। সায়রা চুল মুছতে মুছতে বেডের সামনে আসতেই ওর নজর যায় বেডের উপরে রাখা একটা প্যাকেটের দিকে। সায়রার ভ্রু কিছুটা কুঁচকে আসে। ও কিছুটা অবাক হয়ে প্যাকেটটা খোলে। প্যাকেটটা খুলতেই সায়রা অবাক হয়ে যায়। একটা জলপাই কালারের সুতি কাতানের শাড়ি, জলপাই জমিনের উপর লাইট গ্রিন প্রিন্ট, একজোড়া হোয়াইট পাথরের চুড়ি আর একটা বেলি ফুলের মালা, পাশেই একটা চিরকুট। তোমাকে শাড়িতে আজও দেখিনি। গতকাল শপিং মলে গিয়েছিলাম, শাড়িটা চোখে পড়তেই কল্পনা এঁকে ফেললাম শাড়ি পরিহিতা তুমি তাকে। অনেক সুন্দর লাগছিল তোমায়। এতে যেন বাস্তবে দেখার আগ্রহটা আরও বেড়ে গেল। আশা করি শাড়িটা পরে আজ একটু বারান্দায় আসবে। এটি কুইনের কিং। সায়রা চিরকুটটা পরে অবাকের চরম পর্যায়ে। এবার শিওর আমি পাগল হয়ে যাব। কে এই লোক? কাল চকলেট আইসক্রিম আর আজ শাড়ি চুড়ি। উফ, কেন করছে এমন? সে কি জানে না আমি আমার রাদের উঠবি? সায়রা এসব ভেবে শাড়িটা বেডে ছুঁড়ে মারল। চিন্তিত হয়ে গালে হাত দিয়ে বসে থাকলো কতক্ষণ। হঠাৎ সায়রার মনে একটা কথা এলো। শাড়িটা বেডে ছুঁড়ে মারলেও পরক্ষণে একটা ভাবনা সায়রাকে ভাবিয়ে তুলল। উফ, আমি কি বোকা? এটাই তো সুযোগ ওই লোককে হাতে নাতে ধরার। শাড়ি পরে আমি বারান্দায় গেলে সে অবশ্যই আমি দেখতে আসবে আর আমি তাকে হাতে নাতে ধরব। কে এই অসভ্য লোক? ইউ আর গ্রেট সায়রা, কত বুদ্ধি তোর। সায়রা নিজেই নিজের প্রশংসা করে হেসে ওঠে। তাড়াতাড়ি করে জলপাই রঙের কাতানের এই শাড়িটা গায়ে জড়িয়ে হাতে চুড়িগুলো পরে নেয়। বেলি ফুলের মালাটা হাতে নিয়ে বুক ভরে শ্বাস নেয়, কিন্তু পরে না। তারপর ভেজা চুলগুলো খোলা রেখে বুকে 3টা ফুঁ দিয়ে বারান্দার দিকে এগিয়ে যায়। সায়রা বারান্দায় যেতেই দেখে ওদের বাসার গেইটের সামনে একটা ব্ল্যাক টাইপ কার থামানো। কারের সাথে হেলান দিয়ে দাঁড়ানো কোনো ছায়া মানবকে দেখা যাচ্ছে। শুধু এটুকু বোঝা যাচ্ছে লোকটা হয়তো পাঞ্জাবি পরেছে, কিন্তু অন্ধকার হওয়ায় ফেস দেখা যাচ্ছে না। লোকটা মুচকে হেসে আরেকটু এগিয়ে এলো। সায়রার বুকে কেমন যেন ধুকপোকানি শব্দ হচ্ছে। ও নিজেও জানে না কেন এমন হচ্ছে।
হঠাৎ মোবাইলে মেসেজের টোনে সায়রার হুঁশ ফেরে। সায়রা চমকে ওঠে, তারপর মেসেজটা ওপেন করে। সায়রা অবাক হয়ে গেল মেসেজটা দেখে, তাড়াতাড়ি করে রিপ্লাই দিল। কে আপনি? হ্যাঁ, নিজেকে কেন অন্ধকারে আবৃত করে রেখেছেন? আমি কেন দেখতে পাচ্ছি না আপনাকে? লোকটা নিচ থেকে মাথা উঁচু করে সায়রার দিকে তাকিয়ে মৃদু হেসে রিপ্লাই দিল। সায়রা কিছুটা রেগে গেল, ভাবতে লাগলো, আসলে একটা অসভ্য লোক। আমি কত কষ্ট করে রাতকে পেলাম, আর সেই আমি কিনা কোথাকার কোন অসভ্যকে দেখে আমার হিরোকে ভুলে যাব? হাউ ফানি। সায়রা তারপর রিপ্লাই দিল, এই শুনুন, আপনি যেই ইচ্ছা সে হন, আমার কিছুই আসে যায় না, যত সব। আপনি যদি রূপকথার রাজকুমার হন তাতেও আমার কিচ্ছু আসে যায় না। আবার মঙ্গল গ্রহের এলিয়েন হলেও আমার কিছুই যায় আসে না, যত সব পাগল ছাগল লোক। আর একবার আমায় ডিস্টার্ব করলে আমার এক ভাইকে দিয়ে আপনার মাথা ফাটিয়ে আরেক ভাইকে দিয়ে ট্রিটমেন্ট করাবো। ফালতু লোক। কত বড় কথা, আমি নাকি আমার ভালোবাসার মানুষকে ভুলে যাব? হ্যাঁ, তার এই ফালতু ফেস দেখে। রিপ্লাই দেবেন না, আর ব্লক দিমু এখন তোর শালা চামচিকা। সায়রা মেসেজটা সেন্ড করে সত্যি ব্লক করে দিল লোকটাকে। আর সায়রার এমন থ্রেটফুল মেসেজ দেখে মানুষটার মাথায় হাত। কিছু একটা ভেবে পরক্ষণেই মানুষটা মৃদু হাসলো আর নিজে নিজেই বলল, লোকটাকে কারে উঠে কার স্টার্ট দিল। সায়রাও রেগে মেগে রুমে এসে শাড়িটা খুলে একটা স্লিভলেস পাতলা জামা আর প্লাজো পরে নিয়েছে। ঘুমানোর সময় সায়রা এসব পরেই ঘুমায়, না হলে ওর নাকি আবার গরম লাগে। আর রাতে তো রুমে ওর আব্বু বা ভাইয়ারা আসে না, তাই প্রবলেমও হয় না। কিছু একটা মনে হতে সায়রা ধপ করে শোয়া থেকে উঠে বসে আর ড্রেসিং টেবিলের উপর থেকে বেলি ফুলের মালাটা নিয়ে আবারও শুয়ে পড়ে। মালাটা বুকে নিয়ে জড়িয়ে ভাবতে থাকে, বেলি ফুল তো আমার কত প্রিয়। ওই লোকটার উপর রাগ করে আমি আমার প্রিয় জিনিসটাকে অ্যাভয়েড করতে পারি নাকি? ফুলটা তো আর ওনার বাপের জায়গা থেকে আনেনি। হয়তো তার টাকা দিয়ে কিনেছে, কিন্তু তাতে আমার কি? আমার যে এতগুলো টাইম ওয়েস্ট করলো, এটা হলো তার জরিমানা। সায়রা নিজে নিজেকে এসব বলে ফুলটা বুকে নিয়ে ঘ্রাণ নিতে লাগে। এক সময় হারিয়ে যায় ঘুমের রাজ্যে। মাঝখান দিয়ে কেটে যায় আরো 2 দিন। আজকে সায়রার হলুদ। 2 বাড়িতেই হলুদের আয়োজন করা হয়েছে। আজ হলুদ, কাল মেহেদির জন্য একটা ছোটখাটো অনুষ্ঠান করবে, আর পরশু বিয়ে। বাড়ির একমাত্র মেয়ে বলে কথা, যেমন তেমন করে কি আর বিদায় দিয়ে দেয়া যায়? পুরো বাসা ডেকোরেট করা হয়েছে। শুধু বাসাই না, সায়রাদের বাসা যেই আবাসিক এলাকায়, সেই এলাকা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে ওদের বাসার গেট পর্যন্ত পিঙ্ক অরেঞ্জ কালারের নেট কাপড়, তার সাথে লাইটেনিং, 4 রকমের ফুল, এসব দিয়ে পুরো এলাকাটা সাজানো হয়েছে। সায়রাকে একটা গ্রিন কালারের শাড়ি পরানো হয়েছে, ডিপ গ্রিনের উপর গ্রে স্টোন বসানো। শরীর ভর্তি ফুলের অর্নামেন্টস পরানো হয়েছে। ঠোঁটে অরেঞ্জ কালার লিপস্টিক, গাঢ় করে কাজল টানা, চোখগুলোতে আরো টানা করে আইলাইনার, শাড়ির সাথে ম্যাচিং আইশ্যাড। সব মিলিয়ে একদম ইউনিক লাগছে সায়রাকে। ওদিকে রাতও ম্যাচিং পাঞ্জাবি পরেছে, গ্রে পাঞ্জাবিটার উপর গ্রিন কালারের কোটি, চুলগুলো স্পাইক করা, হাতে ব্র্যান্ডেড ওয়াচ, ব্রেসলেট, ফর্সা গালগুলোতে খোঁচা খোঁচা দাড়ি। সব মিলিয়ে রাতকেও কোনো দিক থেকে কম লাগছে না। সায়রা স্টেজে বসে আছে। স্টেজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। স্টেজের সামনে গোলাপের পাপড়ি বিছানো, তার উপর প্রদীপ সাজানো। স্টেজের বিভিন্ন সাইডগুলোতে গোলাপি অর্কিডের সাথে লাইট অরেঞ্জ কালার বেলুন দিয়ে ডেকোরেট করা। রাতদের বাসায় স্টেজটাও সেম ডেকোরেট করা হয়েছে। এটা যদিও প্ল্যানই ছিল যে 2 বাড়িতে স্টেজ সেমলি বাজবে। সায়রা স্টেজে বসে আছে, এখনো হলুদ দেয়া হয়নি, কারণ রাতদের বাসা থেকে হলুদ নিয়ে আসবে ওর মা চাচিরা। তারপর সেই হলুদ সায়রাকে ছোঁয়ানো হবে। সায়রা কিছুটা লাজুক ফেস নিয়ে নিচের দিকে তাকিয়েছিল। তখনই কেউ শায়রুপি বলে চিৎকার দিয়ে উঠল। দেন সায়রাকে এসে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় সায়রা ভয় পেয়ে যায়। পরে দেখে এটা রিক্ত। সায়রা হাসি মুখে জিজ্ঞেস করে, ভালো আছো? কিন্তু সায়রাকে ছেড়ে ওর পাশে বসে হেসে বলল সে, আবার জিগায়, আল্লাহ গো শায়রুপি, তোমাকে এত সুন্দর লাগছে কেন? মে মার যাওয়া, ভাগ্যিস দাদা ভাই আসেনি, না হলে তোমাদের বিয়েটা আজই হয়ে যেত।
আমার দাদা ভাই পাগল হয়ে যেত তোমার রূপে। সায়রা লজ্জায় মাথা নিচু করে ফেলে। ধ্যাৎ, কিছু বলো না। আহ, কি লজ্জা, বাট সত্যি অনেক সুন্দর লাগছে তোমায়। দাঁড়াও, কয়েকটা ফটোশুট নিয়ে নি, দাদা ভাইকে পাঠাবো। রিক্ত হেসে এটা বলেই সত্যি সত্যি সায়রা অনেকগুলো ফটো তুলে নেয়। সায়রা যে কিছু বলতে যাবে তার সুযোগও দেয়নি। রিক্ত ছবিগুলো তুলে সাথে সাথে রাদের মোবাইলে পাঠিয়েও দেয়। হাসি মুখে বলে, তোমার বরের কাছে পাঠিয়ে দিয়েছি, সে এবার জ্ঞান হারাবে। সায়রা আরো বেশি লজ্জা পায়। লজ্জায় মাথা নিচু করে ফেলে আর বলে, না পাঠালেও পারতে। থাক, আর লজ্জা পেতে হবে না, বাসর রাতের জন্য কিছু রাখো। রিক্তর কথা শুনে সায়রা লাজুক হাসে, তারপর বলে, ও বাড়ি সবাই এসছে? কখন এসছো তোমরা? বড় মা, আম্মু, আমি আর ওরাও 3 জন কাজিন, আমরাই 6 জন এসেছি। আমি তো গেটেই প্রবেশ করতেই দৌড়ে তোমার কাছে এসেছি, কারণ এক্ষুনি আবার চলে যেতে হবে তোমায় হলুদ ছুঁয়ে। বাসায় গিয়ে দাদা ভাইয়াকে তো হলুদ ছোঁয়াতে হবে। সায়রা রিক্তর দিকে তাকিয়ে বলে, তোমার ভাইয়াকে এখনো হলুদ ছোঁয়াওনি? রিক্ত হেসে দেয় সায়রার কথায়। কি বুদ্ধি গো তোমার শায়রূপী, কি টেকনিকে দাদা ভাইয়ের খোঁজ নিচ্ছ? আরে না না, তা না, আসলে আমি তো জানতাম তোমার দাদা ভাইকে ছোঁয়ানো হলুদই আমার জন্য আনবে, কিন্তু তুমি বললে যে গিয়ে হলুদ ছোঁয়াবে, তাই আর কি। সায়রা এটা বলে লজ্জায় চোখ নামিয়ে ফেলে। রিক্ত হেসে পাশ থেকে সায়রার গলা জড়িয়ে বলে, আর লজ্জা পেও না তো, দাদা ভাইয়ের শরীরে হলুদ একটু ছুঁয়ে তোমার জন্য নিয়ে এসেছি, গিয়ে বাকি অনুষ্ঠান কমপ্লিট করব। যদিও আরো অনেক রিলেটিভসরা আছে বাসায়, আর আব্বু চাচু তো বাসায় আছে ওখানটা দেখার জন্য, তারা হয়তো হলুদ দেওয়া শুরু করে ফেলেছে। রিক্ত কথাটা বলেই মিষ্টি হাসে। তখনই রাদের মা আর ছোট মা আসে। সায়রার পাশে এসে বসতেই সায়রা ওনাদেরকে সালাম দেয়, তারপর নিচু স্বরে বলে, ভালো আছেন আন্টি? রাদের আম্মু আর ছোট মা দুজনেই সায়রার চিবুক ধরে কপালে চুমু খায়। তারপর রাদের মা বলে, সায়রা লজ্জা পায় কিছুটা, লাজুক হাসে। রাতের ছোট মা বলে, সায়রা কিছুটা ভয় পেয়ে যায় রাদের ছোট মার কথা শুনে। ভাবে না জানি কি ভুল করে ফেলল। ভীত চাহনিতে তাকাতেই রাদের ছোট মা হেসে বলে, সায়রা ভুলটা বুঝতে পেরে হালকা হেসে জিভায় কামড় দেয়। রাদের আম্মু হেসে বলে, সায়রা লাজুক হেসে মাথা নাড়ায়। পাশেই সায়রার আম্মু দাঁড়িয়ে তৃপ্তির হাসি দেয়। মেয়েটাকে ভালো জায়গায় দিতে পারছে, এতেই কম কি। রাদের আম্মু আর ছোট মা তাদের হাতে থাকা বক্স থেকে একটা হীরার নেকলেস বের করে সায়রার গলায় পরিয়ে দেয়, আর 2 হাতে গোল্ডের 1 ভরি করে 2 ভরির 2টো মোট চুড়ি পরিয়ে দেয়। সায়রার আম্মু ইশারা করে সালাম করতে। সায়রা সালাম করতে যাবে, তার আগেই রাদের আম্মু থামিয়ে দিয়ে সায়রাকে বুকে জড়িয়ে নেয়। সায়রা এমন একটা পরিবারে বউ হয়ে যাচ্ছে ভেবেই আনন্দে কেঁদে ফেলে। রাদের মা ছোট মা সবাই সায়রাকে শান্ত করে। তারপর একে একে সবাই হলুদ লাগায়, যারা যারা রাতদের বাসা থেকে এসেছিল। হলুদ লাগানোর পর সায়রার বাবা মা আর ভাইয়াদের সাথে দেখা করে সবাই চলে যায়। সায়রাদের বাসায় রাতে 12:30টায় অনুষ্ঠান শেষ হয়, আর রাতদের বাসায় 2টা বাজে। তখন অনুষ্ঠান হচ্ছে। হলুদ লাগানো শেষ, কিন্তু ছোটরা সবাই ডান্স, সিঙ্গিং আরো অনেক মজা করছে। রাত ক্লান্ত থাকায় আরো 1 ঘন্টা আগেই রুমে চলে আসে। কিছু একটা ভেবে ফোনটা নিয়ে গ্যালারি ওপেন করে। কারো একজনের পিক ওপেন করে পিকটায় ঠোঁট বোলায় সে। শুধুই কি তোমায় কুইন বলি? সত্যিই তুমি অপরূপা প্রেয়সী, অনন্যা, অপরূপা, অসাধারণ। এইসব বিশেষণও কম হয়ে যাবে তোমায় বর্ণনা করার জন্য। তুমি যে নিজেই বিশেষণ প্রিয়তমা। রাতে লেট করে ঘুমানোয় সায়রা আজ দেরিতে ঘুম থেকে ওঠে।
কেউ ডাকে না দেরিতে ঘুমানোর জন্য। আর আজ তো মেহেদি অনুষ্ঠান, ঘরোয়াভাবে আয়োজন করা হবে। শুধু পার্লারের মেয়েরা এসে মেহেদি লাগিয়ে দিয়ে যাবে, ব্যাস এটুকু। আর এমনিতে সায়রার কাজিনরা সবাই নাচ গান করবে। সায়রা দুপুর 12:30টায় ঘুম থেকে উঠেও বেশ কিছুক্ষণ ঝিমোয়। 1টার সময় যায় শাওয়ার নিতে। প্রায় 1 ঘন্টা শাওয়ার নিয়ে লাঞ্চ করতে যায়। বাসার সবাই একসাথে লাঞ্চ করে। 3:30টার দিকে সায়রার সব কাজিনরা আর ফ্রেন্ডরা চলে আসে। সবাই মিলে ছাদে গিয়ে আড্ডা দেয়। এদিকে বাসা ডেকোরেট করতে থাকে। ডেকোরেশনের জন্য যারা এসেছে, সায়রারা সবাই ছাদে মাদুর বিছিয়ে গল্প করতে থাকে। মিহা আফসোস করে বলে, দোস্ত, তুই তো বিয়ে করেই ফেললি, আমাদের একটা ব্যবস্থা করে দে না। সায়রা হেসে বলে, আমার কোনো দেব নেই, না হলে তোকেও সাথে করে নিয়ে যেতাম। রাত ভাই আর ফ্রেন্ড তো আছে, একটা ব্যবস্থা করে দে না জানো। সায়রা মিহার পেটে গুঁতো দেয় আর বলে, রাত ভাইয়ের ফ্রেন্ড? তোর রাত ভাইকেই আমি ভালো করে জানতে পারলাম না। শালার এত অ্যাটিটিউড যে কোথা থেকে আসে। আমার সাথে আজ পর্যন্ত ভালো করে কথা বলেছে? সায়রার কথা শুনে সবাই হেসে দেয়। টিনা হাসতে হাসতে বলে, বুঝলি মিয়া, রাত ভাইয়ের দৃষ্টি যে পর্যন্ত আছে সে পর্যন্ত কাউকে বিয়ে করার কথা ভুলেও ভাবিস না, জীবন তেজপাতা হয়ে যাবে। মিহা আনিশা হেসে দেয়। সায়রা মুখ ফুলিয়ে ফেলে। সন্ধ্যার দিকে সায়রাকে একটা সিম্পল লাইট পিঙ্ক কালারের লেহেঙ্গা পরানো হয়। তেমন সাজানো হয় না, শুধু হালকা পিঙ্ক লিপস্টিক, কাজল আর হালকা মেকআপ, ব্যাস এটুকুই। বাসার ভেতরের সোফায় বসে পার্লারের মেয়েরা সায়রার 2 হাতে মেহেদি দিয়ে দিতে থাকে। আর রোমান্টিক সং তো বাজছে, তবে সফট মিউজিকে, কারণ হাই বিটে মিউজিক দিলে সায়রার মাথা ঘোরায়। তার থেকে ভালো সফট মিউজিকের রোমান্টিক একটা ফিলিংসও আসে, আর এনভায়রনমেন্টটাও ভালো লাগে। পার্লারের একটা মেয়ে জিজ্ঞেস করে, আপু, বরের নাম কি? সায়রার কেন জানি অনেক লজ্জা লাগে বর কথাটা শুনে। আর একটা মাত্র দিন, তারপর সে এই বরটাই বউ হয়ে যাবে। ভাবতেই সায়রার গাল দুটো লাল হয়ে যায়। আনিশা দুষ্টুমি করে বলল, ওলে বাবালে, আমাদের শায়রু লজ্জা পাচ্ছে। ইস, নাম শুনতে এত লজ্জা। বাসর রাতে কি করবি দোস্ত? সায়রা লাজুক কণ্ঠে বলে, চুপ কর তো। সায়রার লজ্জা দেখে সবাই হেসে দেয়। টিনা বলে, আপু, বরের নাম রাত, সুন্দর করে লিখে দিন যেন ফুটে থাকে। পার্লারের মেয়েটা মুচকি হাসে, হেসে রাদের নাম লিখে দেয় সায়রার হাতে। আজ রাত আর সায়রার বিয়ে। গেস্টরা সবাই চলে এসেছে। সায়রার ইচ্ছায় বিয়ের আয়োজন করা হয়েছে ওদের বাসায়, যদিও ওর ভাইয়ারা বলেছিল কমিউনিটি সেন্টারে অ্যারেঞ্জ করবে। সায়রা রাদের কেনা রয়্যাল রেড কাতান বেনারসিটা পরে একদম পুতুলের মতো ওর রুমে সোফায় বসে আছে, মাথা নিচু করে। সায়রাকে সত্যি আজ পুতুলের মতো লাগছে। রয়্যাল রেড কালারটায় যেন সায়রার ফর্সা শরীরটার সৌন্দর্য আরো বেশি করে উপচে পড়ছে। মাথার দোপাট্টাটাও খয়েরির কালারের, এর উপর ছোট ছোট বেড এবং গোল্ডেন কম্বিনেশনের স্টোন বসানো। সায়রার কাজিনরা আর ফ্রেন্ডরা সবাই সায়রার রুমে বসে আড্ডা দিচ্ছে। কয়েকজন সায়রার পাশেই সোফায় বসে সায়রাকে এটা সেটা বলছে, আবার কয়েকজন বেডে বসে, কেউ কেউ ফ্লোরে দাঁড়িয়ে গল্প গুজব করছে। এদিকে সায়রার চোখ দুটো বারবার পানিতে ভারী হয়ে আসছে। সায়রা চেয়েও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আনিশা হালকা রেগে বলে, শায়রা, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। তুই কি একেবারে চলে যাচ্ছিস? যখন ইচ্ছা জিজুকে নিয়ে চলে আসবি। রিকশায় করে যেতে মাত্র 8 ঘন্টা লাগে রাত জিজুদের বাসায় যেতে, আর গাড়ি করে যেতে আসতে 10 মিনিট লাগবে। তোকে কি আমরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিয়ে দিচ্ছি যে জীবনেও আসতে পারবি না? প্লিজ কান্না করিস না, একটু পর বরযাত্রী আসবে। তোর শ্বশুর বাড়ির মানুষ এসে যদি দেখে তোর কাজল ল্যাপটানো, মেকআপ জায়গায় জায়গায় মুছে গিয়েছে, তাদের কি ভালো লাগবে? প্লিজ লক্ষ্মীটি, কান্না থামা। সায়রা আর নিজেকে সামলাতে পারে না। আনিশাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। আনিশারও কষ্ট হচ্ছে, কিন্তু সায়রার সামনে তো ভেঙে পড়ে চলবে না, তাহলে মেয়েটাকে আর সামলানোই যাবে না। আনিশা নিজেকে সামলে সায়রার পিঠে হাত বুলিয়ে বলে, তুই এভাবে কাঁদলে আন্টি আঙ্কেল কিভাবে সামলাবো বলতো? সায়রা কাঁদতে কাঁদতে বলে, আমার অনেক কষ্ট হচ্ছে অনিশু, আমি কি করব বল? আমার যে ভাবতেই শরীর অবশ হয়ে আসছে।
যে আমি আমার বাবা মা প্রাণের দুলা ভাই সবাইকে ছেড়ে চলে যাব। আমি কিভাবে থাকবো ওদেরকে ছেড়ে বল না? আমি কিভাবে আমার দিন শুরু করবো আম্মুকে ছাড়া? রাগ করলে কে আমায় আদর করে রাগ ভাঙিয়ে বলবে যে প্রিন্সেস তুমি রাগ করে থাকলে কিন্তু পাপাও খাবে না। মাঝরাতে আর কখনো ভাইয়াদের কাছে আবদার করা হয়ে উঠবে না যে ভাইয়া আমায় চকলেট এনে দাও, ভাইয়া আমি আইসক্রিম খাবো। আমি কিভাবে থাকবো আমার প্রাণের মানুষগুলোকে ছাড়া? আনিশা এতক্ষণ সায়রাকে সামলাতে চাইলেও এরপর সে নিজেই বেসামাল হয়ে গেছে। সায়রার এমন বিলাপ দেখে আনিশাও কেঁদে ফেলেছে। ওর সব ফ্রেন্ডের চোখেও পানি। সায়রা হঠাৎ খেয়াল করে সায়রের চোখে মুছতে মুছতে দরজা থেকেই চলে যাচ্ছে। সায়রা কান্না মিশ্রিত কণ্ঠেই ডেকে ওঠে, ভাইয়া। সায়র বোনের কণ্ঠ শুনে থেমে যায়, ছলছল চোখে পেছনে ঘুরে তাকায়। সায়রা আনিশাকে ছেড়ে দৌড়ে সায়রের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। সায়র নিজেকে বাইরে থেকে এত জীবন যতই শক্ত মানুষ প্রমাণ করে আসুক না কেন, আজ আর পারছে না। তার চোখ থেকে মাছ টপ করে জল গড়িয়ে পড়ল। সায়রা কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলে, কেঁদেই বলে, আমি বিয়ে করব না ভাইয়া, আমি বিয়ে করব না। যে সম্পর্ক করার জন্য আমার রক্তের মানুষগুলোকে ছেড়ে চলে যেতে হবে সেই সম্পর্ক আমার চাই না। আমি থাকতে পারবো না তোমাদের ছেড়ে। প্লিজ ভেঙে দাও বিয়েটা। সায়র নিজেকে সামলে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলে, এই পাগলি, এভাবে মরা কান্না কেন করছিস? আর কে বলেছে আমাদেরকে ছাড়া থাকতে? আমরাও মরে যাচ্ছি নাকি? তুই যে আমাদেরকে ছাড়া থাকতে হবে। শোন, আগেও যেমন ছিল আমাদের সম্পর্ক এখনো তেমন আছে। তোর যখন মন চাইবে আমাকে ফোন দিবি, যত রাতেই হোক না কেন। আমার পিচ্চি বোনটাকে সাথে নিয়ে আমি সারা রাস্তা হেঁটে হেঁটে আইসক্রিম খাবো। আর একদম কান্না করে না। এত কাঁদলে তো মুখটা পেতনির মতো বানিয়ে ফেলেছিস। না জানি রাত তোকে দেখে ভয় পেয়ে বিয়ের আসর ছেড়েই পালায়। সায়র দুষ্টুমি করে শেষের কথাটা বলে। সায়রা কান্নার মাঝেও হেসে ফেলে। সায়রের বুকে 2-3টা কিল ঘুষি দিয়ে বলে, তুই আর ঠিক হবি না ভাইয়া। সায়র সায়রাকে বুক থেকে তুলে কপালে চুমু খায়। সায়রার চোখ বেয়ে আবারও পানি গড়িয়ে পড়ে। সায়র আর দাঁড়ায় না সেখানে, কাজের বাহানায় চলে যায়, কারণ সে ভালো করেই জানে আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে তার কলিজার বোনটা কেঁদে বন্যা বানিয়ে ফেলবে। সায়রাকে টিনা, আনিশা সবাই মিলে আবারও বসায় সোফায়। অনেক কষ্টে ওকে সবাই শান্ত করে। এরই মাঝে নিচ থেকে হইচইয়ের আওয়াজ পাওয়া যায়। সায়রা কিছু একটা ভেবে কেঁপে ওঠে। অবাক চাহনিতে মিহা, আনিশা আর টিনার দিকে তাকায়। মিহা মুচকি হেসে বলে, এসে পড়েছে তোর দুলহা। সায়রা লজ্জায় চোখ নামিয়ে ফেলে। টিনা উচ্ছ্বসিত হয়ে বলে, সাইরা দোস্ত তুই এখানেই থাক, আমরা গিয়ে দেখি তোর জামাইটারে কেমন লাগছে। মিহা তখনই বাদ সাধে আর বলে, এই না, তোরা দুজন এখানে থাক, সায়রার এখনো কিছু খায়নি, আমি আগে ওর জন্য খাবার নিয়ে আসি, আমি আসলে তোরা যাবি। আনিশা বলে, আচ্ছা তাড়াতাড়ি জানা মেরি মা, আমার তো আর তর্স হয়েছে না। মিহা ভ্রু কুচকে চলে যায়। একটু পর প্লেটে একটা ট্রেতে করে পোলাও, রোস্ট, চাইনিজ স্টাইলে করা সবজি, চিংড়ি ভুনা আর 1 গ্লাস লাচ্ছি নিয়ে আসে। আনিশা আর টিনা চলে যায় বর দেখতে। মিহা সায়রাকে খাইয়ে দেয়। সায়রা অল্প ভাত সবজি দিয়ে হাফ রোস্ট আর হাফ গ্লাস লাচ্ছি খায়। এটুকু খেয়ে আর খেতে পারে না। মিহা প্রথমে জোর করলেও আর পরে জোর করেনি। সায়রাকে সুন্দর করে সোফায় বসিয়ে দিয়ে নিজেও পাশের রুমে চলে যায়, কারণ সায়রার পাশের রুমেই বরযাত্রী। বর প্রায় 1 ঘন্টা পর সায়রার আম্মু আব্বু 2 ভাই, রিক্ত, রাদের আব্বু আম্মু, চাচ্চু, একজন কাজী আর কিছু অচেনা মানুষ আসে। সায়রা অচেনা মানুষগুলোকে দেখে বুঝতে পারে এরা বরযাত্রীর লোক, কিন্তু কাজীকে দেখতে সায়রার বুক কেঁপে ওঠে। সায়রার পাশে ওর আব্বু আম্মু, সায়র, শাওন বসে। সায়রা এবার ওর আব্বু আম্মুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। এই কান্নার যেন কোনো শেষ নেই। পাশ থেকে সবাই বলছে কবুল বলতে, তা যেন সায়রার কানেই যাচ্ছে না। সায়রা চাপা চিৎকার করে ওর বাবা মাকে জড়িয়ে কাঁদতে থাকে। সায়রার আব্বু আম্মুর চোখ থেকেও পানি গড়িয়ে পড়ে। সন্তানকে নিজ হাতে বড় করে একটা নির্দিষ্ট সময় পর অন্যের বাড়িতে বিদায় করে দেওয়া যে কতটা যন্ত্রণাময় তা একমাত্র কন্যার বাবা মাই বোঝে। বুকে কতটা ওজনের পাথর চেপে যে নিজের কলিজার টুকরোকে অন্য এক পুরুষের হাতে তুলে দিতে হয় তা একমাত্র বাবা মাই বোঝে।
দীর্ঘ সময় সায়রাকে বোঝানোর পর ওকে শান্ত করা হয়। সবার জোরাজুরিতে সায়রা অবশেষে রাদের নামে কবুল পড়ে নেয়, নিজেকে লিখে দেয় রাদের নামে। সায়রা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে, তবুও বুকের কষ্টটা কমছে না, চোখ বেয়ে নোনা জল পড়তেই থাকে। বিদায়ের সময় সায়রার আব্বু রাদের আব্বুর হাতে সায়রার হাতটা দিয়ে বলে, রাদের আব্বু বলে, ও এতদিন আপনার প্রিন্সেস ছিল, আজ থেকে আমারও প্রিন্সেস। আপনি একদম চিন্তা করবেন না, রাদের উপর আমার পূর্ণ আস্থা আছে। ও কখনো কষ্ট দিবে না, আমি জানি। সায়রা ওর আব্বুকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সায়রার আব্বু নীরবে চোখের জল ফেলে। সায়রাকে নিজের থেকে সরিয়ে ওর আব্বু সায়রার হাতটা রাদের হাতে তুলে দেয় আর বলে, রাত সায়রার আব্বুকে আশ্বস্ত করে বলে, আপনি চিন্তা করবেন না, আজ থেকে ওর সব দায়িত্ব আমার। আমি কখনো ওর শরীরে আঁচও লাগতে দেবো না, ইনশাল্লাহ। সায়রার হঠাৎ চোখ যায় এক কোনায় দাঁড়িয়ে ছল ছল চোখে ওরই দিকে তাকিয়ে থাকা সায়নের দিকে। সায়রা রাদের হাত ছেড়ে দৌড়ে সায়নকে গিয়ে জড়িয়ে ধরে। ভাইয়া! সায়রা আর কিছু বলতে পারে না, কাঁদতে কাঁদতে হিচকে উঠে আসে মেয়েটার। সায়নও বোনটাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। সন্ধে হয়ে আসায় সবাই জোর করে সায়রাকে নিয়ে গাড়িতে উঠিয়ে নেয় রাতের পাশে, আর সাথে সাথেই কার স্টার্ট দেয়। সায়রা কান্নারত চোখে অসহায় হরিণীর মতো কারের জানালা দিয়ে তাকিয়ে থাকে তার পরিবারের মানুষগুলোর দিকে। তাদের মুখগুলো শূন্যে মিলিয়ে যাওয়ার আগে সায়রা তাকিয়ে থাকে, কাঁদতে থাকে। যখন সবাই ওর দৃষ্টির বাইরে চলে যায়, সায়রা ডুকরে কেঁদে ওঠে। রাত সায়রার মাথাটা নিজের বুকে চেপে ধরে। সায়রা রাতকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কার স্টার্ট দেওয়ার 20 মিনিটের মধ্যেই রাতদের বাসায় এসে পৌঁছায় সবাই। এক গাড়িতে শুধু ড্রাইভার রাত আর সায়রা ছিল, আর বাকিরা সবাই অন্য গাড়িতে ছিল। বাসায় পৌঁছানোর পর রাত আর সায়রাকে একসাথে বরণ করে নেওয়া হয়। বাসার মেইন গেটের সামনে তো পারলে ভিড় জমিয়ে দেয় সবাই। রাতের ছোট মা বলে, রিক্ত হেসে বলে, রিক্তর কথায় সায়রা লজ্জায় মাথা একদম নিচু করে ফেলে। রাত হুট করে সায়রাকে কোলে নিয়ে নেয়। সায়রা চমকে যায়। চমকে তাড়াতাড়ি করে রাদের গলা জড়িয়ে ধরে রাদের দিকে তাকায়। ছোটরা সবাই হাততালি দিয়ে ওঠে, বড়রা মুচকি হাসে। রাত সায়রাকে লিভিং রুমে নিয়ে সোফায় বসিয়ে দেয়, নিজেও পাশে বসে পড়ে। সায়রা লজ্জায় আর কারো দিকে তাকায় না, মাথাটা নিচু করে রাখে। তারপর একে একে সবাই নতুন বউ দেখতে আসে। তারপর যত রিলেটিভস আছে তারাও সবাই সায়রা আর রাতকে ঘিরে ধরে। এত কোলাহল রাতের ভালো লাগে না, তাই রাত বলে, আম্মু আমি একটু আসছি, ভালো লাগছে না তো ভিড়ের মাঝে। রাতের আম্মু বলে, আচ্ছা খেয়ে যা, সায়রাকে নিয়ে ডাইনিং টেবিলে আয়, দুজনে আগে খেয়ে নে। মেয়েটা তো দুপুরের পর থেকে মনে হয় আর খায়নি। রাত এটা বলে সায়রার দিকে তাকায়। সায়রা যে প্রচুর লজ্জা পাচ্ছে এখানে, তা ওর মুখটা দেখে বোঝা যাচ্ছে। রাত কিছু না বলে সায়রার হাতে হাত রাখে। সায়রা কেঁপে উঠে রাতের দিকে তাকায়। রাত শান্ত দৃষ্টিতে বলে, চলো খাবে। সায়রা চোখটা আবারও নামিয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। তারপর রাত সায়রার হাত ধরে ডাইনিং টেবিলে নিয়ে যায়। রাতের আম্মু সায়রাকে খাইয়ে দেয়। রাত খেয়ে অন্য জায়গায় চলে যায়। সবকিছু রিচুয়ালস শেষ করে হতে হতে রাত 11:30 বেজে যায়। সায়রাকে 11:30টার দিকে রিক্ত আর রাদের আরও কিছু কাজিন রাদের রুমে ফুলে ঘেরা বেডটায় বসিয়ে দিয়ে যায়। রিক্ত দুষ্টুমি করে বলে, রিক্তর কথা শুনে বাকি কাজিনরা হেসে দেয়। সায়রা লজ্জায় একদম লাল নীল বেগুনি হয়ে যায়। ভাবে, মেয়েটা কেমন নির্লজ্জ,
এত লজ্জাও বুঝি কেউ কাউকে দেয়? রিক্ত আবারও দুষ্টুমি করে বলে। সায়রা লজ্জা মিশ্রিত মৃদু কণ্ঠে বলে। ধ্যাত, তুমি না কি সব যে বলো। রাধের এক কাজিন হেসে বলে, সায়রা এবার পারলে মাটি ফাঁক করে নিচে চলে যায়। এই কিছু সময়ের মধ্যেই ও বুঝে গিয়েছে সব কয়টা এক একটা বিচ্ছু। আরো বেশ কিছুক্ষণ সবাই অনেক দুষ্টামি করে। তারপর রাদের মায়ের ধমকে সবাই সায়রাকে ঠিকঠাকভাবে বসিয়ে দিয়ে ঘুমটাটা থুতনি অবধি টেনে দিয়ে লাইট অফ করে ব্লু আর গ্রিন শেডের লাইটগুলো অন করে দিয়ে চলে যায়। সবাই চলে যেতে সায়রার মনে রাতকে নিয়ে হাজারটা ভাবনার ঝড় বইতে থাকে। যত সময় গড়ায় ততই যেন ওর হার্টবিট বাড়তে থাকে। ভালোবাসার মানুষটাকেই জীবনসঙ্গী হিসেবে পেতে চলেছে এটা ভেবে এতদিন খুশি থাকলেও এখন যেন সায়রার বুকের ভেতর তোলপাড় বইছে। মানুষটাকে নিজের করে পাওয়ার সাথে সাথে তো নিজের সবকিছুই তার নামে লিখে দিয়েছে। যখন সেই মানুষটা অধিকার ফলাবে তখন কি করবে মেয়েটা? ও তো লজ্জায় মরে যাবে। এসব হাজারো ভাবনার মাঝেই সায়রা একবার ঘুমটাটা হালকা উঁচু করে রুমটায় চোখ বলায়। পুরো রুমটা অনেক রকমের ফুল, ক্যান্ডেল, বেলুন, বিভিন্ন শেডের লাইট দিয়ে সাজানো। রুমের ঠিক মাঝখানে বড় বেডটা। বেডের ডান সাইডে বড় একটা সিলিং পর্যন্ত লাগানো রয়্যাল টাইপ ড্রেসিং টেবিল। তার পাশে একই উচ্চতার আলমারি। আরেক সাইডে ডাবল সোফা। সোফার পাশে বড় একটা ফ্লাওয়ার ভ্যাস। ফ্লাওয়ার ভেজে গোলাপি, নীল, লাল, হলুদের কম্বিনেশনের ফ্লাওয়ার। বেডের দুই পাশে বেড সাইডের টেবিলে একটাতে ছোট একটা শোপিস আর একটাতে কাঁচের জগ আর একটা গ্লাস। রুমের এক কোণায় একটা সুন্দর ওয়াল ক্যাবিনেট, আরেক পাশে ছোট্ট একটা বুকশেলফ টাইপ টেবিল। আর একদম বেডের বরাবর সামনের দেয়ালে একটা 2 ফুট উঁচু টিভি ক্যাবিনেটের 2 ইঞ্চি উচ্চতায় টপে বিশাল সাইজের একটা টিভি। টিভি ক্যাবিনেটের ডিজাইন করা র্যাকগুলোতে বিভিন্ন কালারের ছোট ছোট আর্টিফিশিয়াল অর্কিড ফুল ভেজ সহ সাজানো। সায়রা বুঝতে পারে রাত খুবই রুচিসম্মত মানুষ। সায়রার এসব ভাবনার মাঝে রুমের দরজা লাগানোর আওয়াজ হয়। দরজার খট শব্দের সাথে ওর বুকের ভেতরও যেন ওরকম একটা আওয়াজ হয়। সায়রা ভয় আর লজ্জায় নিজের শাড়িটা খামচে ধরে চোখটা বন্ধ করে ফেলে। রাত লক্ষ্য করে সায়রার গতিভঙ্গি। স্মিত হেসে সায়রার পাশে গিয়ে বেড়ে বসে। নিজের এত কাছে রাদের উপস্থিতি অনুভব করে সায়রা যেন আরও জমে যাচ্ছে। রাত আলতো হাতে সায়রার মাথার ঘোমটাটা উঁচু করে। সায়রা লজ্জায় চোখ বন্ধ অবস্থায় ঠোঁট কামড়ে ধরে। রাত সায়রার ভীতু ফেস দেখে মনে মনে হাসে। তারপর সায়রার কপালে আলতো করে কিস করে। সায়রা ধপ করে চোখ খুলে ফেলে। এমন একটা মরি মানুষ যে এমন কিছু করতে পারে তার যেন সায়রার কল্পনাতীত ছিল। ফ্যালফ্যাল চোখে রাতের দিকে তাকিয়ে থাকে সায়রা। রাত ব্যাপারটা মাথায় নেয় না, শান্ত ভঙ্গিতেই বলে, যাও ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসো, একসাথে নামাজ পড়তে হবে। সায়রার কানে এখনো রাদের কথা ঢুকছে না। প্রথমে রাদের কাণ্ডে সায়রা ফ্যাল ফ্যাল করে তাকালেও এখন সায়রা রাদের রূপে যেন ফিদা হয়ে তাকিয়ে আছে। রাত একটা গোল্ডেন কালার শেরওয়ানি পরেছে। শেরওয়ানিটায় ভারী স্টোনের কাজ করা। চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে আছে, তবু যেন রাতকে অসাধারণ লাগছে সায়রার কাছে।